প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছে ডক্টর ফজলুল হক। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার প্রথম রায় নিয়ে দেশে বিদেশে চলছে নানান আলোচনা। কেউ কেউ আসামির অনুপস্থিতিতে সম্পূর্ণ হওয়া বিচার কার্যের প্রক্রিয়া এবং রায় নিয়ে তুলেছেন প্রশ্ন। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু জুলাই হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে কি ফেরত দেবে ভারত? এদিকে কেউ কেউ বলছেন সংস্কার বাস্তবায়ন নিয়ে প্রজ্ঞাপন হয়েছে, বিচারের রায় হয়েছে, ফলে নির্বাচনের পথে আর কোনো বাধা রইল না। কিন্তু সত্যিই কি নির্বাচনের পথে আর কোনো বাধা নেই? নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বেশ কিছু রাজনৈতিক দল লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় জানিয়েছেন। এই সংশয় কি অমূলক? এমন নানান প্রশ্নকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় শঙ্কামুক্ত হলো কি নির্বাচন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আরও আছেন বিএনপির আরও একজন জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইদ মুস্তাফিজ, সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল, এবং অনলাইনে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, এবং আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর জোবায়দা নাসরিন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো এটিও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার ভাবনা কিংবা যে মতামত রয়েছে সেটিও আমাদেরকে জানাতে পারেন। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে সাইদ মুস্তাফিজ আসতে চাই যে আসলে সংস্কারের যে রূপরেখা কিংবা তার যে বাস্তবায়ন, সেই প্রেক্ষাপট নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখলাম, বিচারের রায় হয়েছে। নির্বাচন প্রশ্নে বিভিন্ন সময় আপনারা যে যদি কিন্তু দিয়ে যে ব্যাখ্যা বা বিবৃতিগুলো করতেন, সেই যদি কিন্তু তো মুক্ত হলো, নির্বাচন তো যদি কিন্তু মুক্ত হলো এখন, এমনটি আমরা বলতে পারি কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, নিঃসন্দেহে এটা একটি বাংলাদেশের জন্য একটি দায় মুক্তির জায়গা তৈরি হয়েছে এবং গতকালকের যে রায় এসছে সেটাই আসলে আমার মনে হয় যে জন আকাঙ্ক্ষার একটা বাস্তবায়নও ঘটেছে এবং 5 তারিখের পর থেকেই আসলে এনসিপি তথা আসলে পুরো বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন ছিল শেখ হাসিনার বিচারের কার্যক্রম এবং পুরো আওয়ামী লীগের যে বিচারের কার্যক্রম, সেটার একটা দৃশ্যমান অবস্থায় দেখার যে একটা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ছিল, সেটা আসলেই নিঃসন্দেহে সেই দ্বারটা উন্মোচন হলো। প্রথম শেখ হাসিনার মৃত্যুদণ্ডর রায়ের ঘোষণার মধ্য দিয়ে, এবং এর সাথে সাথে পাশাপাশি আমার মনে হয় যে যদি কিন্তু যে বলয় ছিল সেটা অনেকাংশে আসলে দূর হয়েছে। এবং নির্বাচন নিয়ে এখন আপনাদের অবস্থান কি আগের যে অবস্থান ছিল সেটা তো পরিবর্তন হয়েছে? ডেফিনেটলি আমরা তো আসলে নির্বাচনের বিপরীতে কখনোই ছিলাম না। আমরা এই জায়গাগুলো আসলে এনশিওর করার কথা বারবার বলছিলাম। ডেফিনেটলি এই জায়গাটা যেহেতু নিশ্চিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা আশাবাদী। আপনার আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম আসতে চাই। এই যে এনসিপি বলছে আগে যে যদি কিন্তু ব্যবহার করে, তারা বলতেন যে আসলে সংস্কার, নির্বাচনের আগে সংস্কার এবং বিচারটা তারা দৃশ্যমান দেখতে চায়। এই দৃশ্যমানতার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গে এখনো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন সময় যে কথার বা বাক্যের যে উত্তপ দেখি, এটা কি শুধুই রাজনীতির অংশ? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সমালোচক যারা আছেন এবং যারা এই মুহূর্তে RTVর সাথে যুক্ত আছেন। মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে, গণহত্যার বিচার হয়েছে, গণতন্ত্র হত্যার বিচার হয়েছে। এটা রাষ্ট্রের ডিমান্ড, জনগণের প্রত্যাশা, এবং এটা করতে রাষ্ট্র বাধ্য। তো সেটা হয়েছে। এখন এর সাথে নির্বাচন এভাবে আমরা কখনো দেখতে চাই না। আমরা জানি সংস্কারের প্রয়োজন আছে। জুলাই সনদ এবং ধরেন সেই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি আছে। জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কারের ব্যাপারে অধিকাংশ জায়গায় আমরা একমত হয়েছি এবং সেটা প্রক্রিয়া বাস্তবায়ন হতে চলেছে। বিচার, আরও অনেক বিচার বাকি আছে, সেগুলিও হবে। একটি বিচার হলো, ধরেন আমার মনে হয় যে আরেকটা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে। এগুলি অন্তর্বর্তীকালীন সরকারের জন আকাঙ্ক্ষা ধারণ করে অগ্রাধিকার ছিল, সেই লক্ষ্যে তারা এগোচ্ছে। আর নির্বাচন, সেটাও হচ্ছে জনগণের ক্ষমতায়ন অথবা জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না করলে রাষ্ট্র ব্যবস্থাপনা কোনো সময় জবাবদিহি থাকে না, অথবা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র ব্যবস্থাপনা হয় না, অথবা জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ থাকে না। সেটা নিশ্চিত করতে হলে একটা নির্বাচন দরকার। সেটা সব রাজনৈতিক দলই অনুভব করে, বিশ্বাস করে এবং সহযোগিতা করছে, এবং সরকারও সে ব্যাপারে আন্তরিক। নির্বাচনের সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য সময় ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং কোন প্রক্রিয়ায় নির্বাচন হতে যাচ্ছে
সেখানে আমূল কিছু পরিবর্তন হয়েছে, নির্বাচন কমিশন এর বেশ কিছু পরিবর্তন হয়েছে, এবং ধরেন অন্য রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে একটা সংসদের ধরন হয়েছে, সেগুলি আবার রাজনৈতিক দলগুলি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, মাঠে আছে, গণসংযোগ করছে, প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে, কোন কোন প্রার্থী ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার সংকেত পেয়ে গিয়েছে। আচ্ছা, তো এটা তো নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশে প্রয়োজন আছে, অংশগ্রহণ প্রয়োজন আছে, স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া অনুসরণ প্রয়োজন আছে। আমার মনে হচ্ছে সবকিছু মিলে জাতি হিসাবে আমরা সংকট থেকে উত্তরণের একবার সঠিক পথে আছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেই সঠিক পথে থাকার ক্ষেত্রে কিছু ব্যত্যয়, কিছু সমালোচনা, কিছু কালেক্ষেপ আছে, এবং এটা যুগে যুগে সব সরকারের বিরুদ্ধে আপনি কিন্তু মোটা দাগে ঐক্য থাকবে কিনা সেটি নির্বাচনের সময় বলুন বা নির্বাচনের পরে, বিশেষ করে না ঐক্য বলতে আপনারা কি বোঝেন মিডিয়াতে আমি জানি না। ঐক্য তো আছে, জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ, এই যে বিচারের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ, সংস্কারের ব্যাপারে আমরা অধিকাংশ জায়গায় ঐক্যবদ্ধ, কিন্তু রাজনৈতিক দলের ভিন্ন দৃষ্টি থাকবে, প্রতিযোগিতা থাকবে, আবার ধরেন জন আকাঙ্ক্ষা ধারণ করার বিভিন্ন ওয়ে থাকবে। এনসিপি একভাবে ভাববে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একভাবে ভাববে, জামাত ইসলাম আছে তারা আরেকভাবে ভাববে। এটা অনৈক্য না, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতন্ত্রের প্রয়োজন। ভিন্নতা থাকবে, তবে যা হচ্ছে যেখানে জাতীয় স্বার্থ, যেখানে জাতীয় নিরাপত্তা, যেখানে জাতীয় অগ্রগতি, সে জায়গায় আমরা একে অপরের সহায়ক হব, একে অপরের পরিপূরক হব, একে অপরের প্রতিদ্বন্দ্বীও থাকবো, কিন্তু এক প্রতিবন্ধকতা সৃষ্টি করবো না। জি, অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম ভাই। মোস্তফা কামাল ভাই আসতে চাই, যেখানে শেখ রবিউল আলম ভাই শেষ করলেন যে রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে পরস্পরের সাথে কাজ করবে, কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এই সূত্র ধরে যে রায়টি হলো বিগত প্রধানমন্ত্রী, ভারত না চাইলে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা, রায় কার্যকর করা, এই জায়গাগুলো থেকে ভারতের কোনো বিশেষ পর্যায়ের ব্যক্তিরা কিংবা কূটনৈতিক ব্যক্তিরা যে ধরনের মন্তব্য করেছেন, সেটি রায় বাস্তবায়নের পথে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, নাকি আমরা প্রত্যাশা করি ভারতের মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হবে? ধন্যবাদ আপনাকে। ভারতের মধ্যে কিছুটা শুভবুদ্ধি যে জাগ্রত হয়নি তাও কিন্তু নয়, ভুল করলে কাফফারা দিতে হয়। ভারত কিন্তু গত বছর 2-2.5 বছর ধরে একটু একটু করে কাফফারা দিচ্ছে, 5 আগস্টের আগ থেকেই। শুধুমাত্র আওয়ামী লীগের সাথেও নয়, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জনা কয়েকের সাথে তাদের সম্পর্কটা গড়তে গিয়ে তারা পিপল টু পিপল সম্পর্ক করেনি, ঢাকা দিল্লি সম্পর্কও করেনি। তাদের সম্পর্কটা ছিল দ্বিপক্ষীয়, বলতে ভারত আর বাংলাদেশের একটি পরিবার, যদি এইভাবে বলি। সেটা করতে গিয়ে ভারত কিন্তু বাংলাদেশে যথেষ্ট বিরাগভাজন হয়েছে মানুষের কাছে। নিজেরা স্বামী স্ত্রীর সম্পর্ক পেতেছে, তলে তলে অন্য কোনো খাতিরও করেছে, অথবা বলেছে যা দিয়েছি জনমে ভুলতে পারবে না। এগুলো তাদের দেয়া নেয়ার বিষয়, এগুলোর সাথে জনগণের সম্পর্ক নাই। তো ওই জায়গায় এই কথা সত্য, শেখ হাসিনার পতন মানে এখানে কিছুটা ভারতের পতন। শেখ হাসিনার পালিয়ে যাওয়া মানে ভারতের পালিয়ে যাওয়া, কাছাকাছি অর্থ। সেটার জন্য বাংলাদেশ কিন্তু দায়ী নয়, বাংলাদেশের জনগণও দায়ী নয়, গোটা দায়ী ভারত। তো সেই জায়গা থেকে ভারত শুধু এখানেই তার অবস্থা এরকমটা হয়েছে তা নয়, নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, আশপাশে আরও হয়েছে। তো ভারত যদি সেগুলোকে তার কাফফারা হিসাবে নেয় বা শিক্ষা হিসাবে নেয়, নিশ্চয়ই ভারত ভবিষ্যতে বাংলাদেশের সাথে আচরণটা ওই মাত্রায় আর যাবে না। তারপরে প্রশ্ন আছে, এখন কেউ কেউ বলছেন যে কোড আনকোড এই বিচার উদ্দেশ্যমূলক বলছেন, এটা আন্তর্জাতিক কিছু মানবাধিকার সংস্থাগুলো বলছে যে আসামি বা অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, সেটি আন্তর্জাতিক মানদণ্ড কতটুকু পূরণ করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। কিন্তু এটা তো যারা অভিযুক্ত ব্যক্তি তার পক্ষে তো অনেক এই ধরনের কথা থাকবে এবং থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে জাতিসংঘ সহ অ্যামনেস্টি, তারা তাদের একটা নীতিগত বিষয় আছে, তারা মৃত্যুদণ্ড বিরোধী। তারা বলতে চেয়েছে মূলত সেটা, কিন্তু আমরা যেভাবে অভ্যস্ত, হিউম্যান রাইটস ওয়াচ আবার ভিন্ন কথা বলছে, মানদণ্ডের কথা বলেছে। তো মানদণ্ড নিয়ে প্রশ্ন থাকাও কিন্তু ভালো দিক, চাপে থাকুক। আমরা তো দেখেছি এটা দ্বিতীয় দফায় কিন্তু এই আদালতের কাজ, ট্রাইব্যুনালের কাজ। এর আগের দফায় অহরহ ব্যবহার হয়েছে দেলোচোরা, কসাই কাদের, এগুলো কিন্তু আদালতের ভাষা নয়। এবারও কিন্তু যাদের বিচার হয়েছে বা হচ্ছে বা চলছে, তাদেরকেও কিন্তু ইচ্ছা করলে এ ধরনের কিছু শব্দ দিয়ে চিহ্নিত করা যায়, কিন্তু আমরা খেয়াল করেছি আদালত সেই চর্চাটা করেনি, একেবারে দৃশ্যত। অর্থাৎ একটা পরিচ্ছন্ন থাকার, যা প্রমাণিত হয়েছে তার ভিত্তিতেই তারা সিদ্ধান্ত, তার উপর কথা আছে।
আগের বার যখন বিচারটা হলো, যেটা দিয়ে শুরু হলো বাংলাদেশে, তখন সাক্ষী জোগাড় করতে হয়েছে। সাক্ষীকে কয়েকদিন পড়াশোনা করানো লেগেছে, ছলে বলে কৌশলে কি বলতে হবে। দেখা গেছে সাক্ষীকে শিখিয়ে এনেছে একটা, সে আদালতে এসে বলে ফেলছে আরেকটা। আবার তারা এখান থেকে আদালত থেকে বের হওয়ার পর সেফ হোমে রাখা হয়েছে, বাড়ি যাওয়ার ভাড়া দেয়া হয়েছে। ভাড়া ঠিক মতো না দিলে সে আবার ফেরত এসে কান্নাকাটি সাজানো করেছে, সাক্ষী বলেছে যে আমি অন্যটা বলে দেব। একটা তামাশা চলেছিল। এবার কিন্তু প্রমাণ ছিল, তথ্য প্রমাণগুলো ছিল দগদগে, একদম রক্তাক্ত, অস্বীকার করার কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো ওই জায়গা থেকে যে বিচারটা হয়েছে, কিন্তু আমাদের এখানে একটা জটিলতা দুই দিকে আছে। কি জটিলতা? একটা হচ্ছে আমরা মুখে বলি ঐকমত্য ঐকমত্য, এই মুহূর্তে বাংলাদেশে একটা বিষয়ে কিন্তু ঐকমত্য আছে, অন্তত একটা বিষয়ে। কোনটা? সেটা হচ্ছে শেখ হাসিনাকে কাছে পাওয়া, শেখ হাসিনা যেন দেশে আসেন। তার চেয়ে বড় কথা, উনি নিজেও আসতে চান। তিনি কিন্তু ওই ডিক্লারেশন দিয়েছেন, বাড়ির কাছেই আছি, চট করে যে কোনো একদিন চলে আসবো। অর্থাৎ আসার বিষয়ে ওনারও মত আছে, অর্থাৎ দেশবাসী ওনাকে চায়, তার মানে ঐকমত্য আছে। ওই ঐকমত্য কিন্তু আসলে বাস্তবায়ন করতে পারছি আমরা? পারছি না, কারণ বাস্তবতা ভিন্ন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি, আমাদের সাথে অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন ম্যাডাম আছেন, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। সম্মানিত আলোচকদের আলোচনা আপনি শুনছিলেন। আমরা একটু শুনতে চাই, যেখানে মোস্তফা কামাল ভাই শেষ করলেন যে আসলে এই সাবেক প্রধানমন্ত্রী তার যে মানবতা বিরোধী যে কর্মকাণ্ড, তার সূত্র ধরে তিনি এবং তার আরেকজন স্বরাষ্ট্রমন্ত্রীর যে রায় এবং সাবেক পুলিশ প্রধানের যে রায় হয়েছে, তার সূত্র ধরে যেটি বলছিলেন যে তথ্য প্রমাণ একেবারে দগদগে প্রমাণিত, সেটা নিয়ে চ্যালেঞ্জ অনেকে করতে পারেন, কিন্তু করে বেশি দূর এগোতে পারবেন না। শুনতে চাই আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। জি, এখানে মোস্তফা কামাল ভাইয়ের সঙ্গে যে আমি কিছু বিষয়ে একমত, আবার কিছু বিষয়ে আমার নিজস্ব একটা দেখার জায়গা আছে। একটা হলো যে বিচার তো হতেই হবে, আমরা সকলেই বিচার চাই, এবং সেটা একেবারে ন্যায় বিচার। বিচার মানে কিন্তু ন্যায় বিচার, হ্যাঁ, যেটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য, যেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যেটা মোস্তফা ভাই একটু আগে বলেছেন, খুব আমিও সেটা রিলেভেন্ট মনে করি, যে বিশেষ ট্রাইব্যুনাল প্রথম যখন আপনার যুদ্ধাপরাধী বিচার হলো, তখন যে খামতিগুলো ছিল, তখন যে বিতর্কগুলো হয়েছে, এখনো কিন্তু একইভাবে বিচারটা হয়েছে। এখন দেখুন, এই বিষয়গুলো নিয়ে আমি যদি আইনের মানুষ না, তারপরেও আমার যে বিষয়গুলো আপনার মনে হয়েছে, এবং তার মানে হলো যে বিচার ব্যবস্থা, আইন বিচার, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি না যে খুব স্বাধীনভাবে কাজ করতে পারছে। সরকার যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে। এখন দেখুন, তিনটি স্বাধীনভাবে কাজ করতে পারছেন, এটা কিসের প্রমাণ বা কিসের ভিত্তিতে বলছেন অধ্যাপক জুবাইদা নাসরিন? বলছি এই কারণে যে বিতর্কগুলো গত সময়ে, যেটি শেখ হাসিনার সময় বিশেষ ট্রাইব্যুনালে হয়েছে যুদ্ধাপরাধীর বিচার, সেখানে কিন্তু ইন অ্যাবসেন্সে বিচার হয়েছে, এবং আপনার মানে আপনার যার আসামি অনুপস্থিত ছিল, সেগুলো নিয়ে কিন্তু সে সময় কথা হয়েছে এবং বিতর্ক হয়েছে, এবং সেটা নিয়েও কিন্তু আন্তর্জাতিকভাবে নানা ধরনের বাহাস উপস্থাপিত হয়েছে। এখন দেখুন, একই প্রক্রিয়ায় একইভাবে এই সরকারও খুব দ্রুততম সময়ে বিচার করেছে, যে কারণে দেখুন আমরা কিন্তু যে বিচার চেয়েছি, ন্যায় বিচার চেয়েছি, সেটা মনে করেছে যে সেটা নিয়ে কথা হবে না, সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সেটা যে খামতিগুলো, যেটা কামাল ভাই বলেছেন যে খামতি তো থাকতেই পারে, কিন্তু আইন এমন একটা বিষয় না, বা আইন আদালতের বিষয়, সেখানে আসলে খামতি থাকলে আপনার সেখানে কিন্তু টানাপোড়েন থাকলে, সেখানে এরকম যদি একটা বিষয় হয়েছে আন্তর্জাতিকভাবে, তখনই কিন্তু আবার এই বিষয়গুলো গুরুত্ব হারিয়ে যায়। এখন দেখুন যে কেন এটি বলছে যে এই প্রক্রিয়ার বিষয়টি, এখন শেখ হাসিনা অ্যাপারেন্টলি বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই ঘৃণিত ব্যক্তি, কিন্তু দেখুন আবার আমি যদি বলি যে বর্তমান সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার জন্য তিনি হলেন আদর্শ ব্যক্তি, কারণ তিনি যা যা করেছেন, তিনি যেভাবে করেছেন, তিনি আইন আদালত করে যে প্রক্রিয়ায় ব্যবহার করেছেন, তিনি এই যে বিশেষ ট্রাইব্যুনালে এমনকি যুদ্ধাপরাধী বিচারেওকে যেভাবে খামতি রেখে করেছেন, এই সরকারও শেখ হাসিনার বিচারটাও একইভাবে করেছে। এখন এটি দুটো কারণ হতে পারে। একটি কারণ হতে পারে যে এটা একটা যে শেখ হাসিনা যেটা করেছে, শেখ হাসিনার বিরুদ্ধেও একইভাবে ব্যবহার করা হয়েছে আপনার আইন আদালতকে, সেটা একটা মানে তার জন্য রিভেঞ্জের একটা জায়গা হতে পারে, যে শেখ হাসিনা নিজেও সেই আইনে এবং সেই ফাঁকগুলোর মধ্যে পড়েছে, সেটা পলিটিক্যালি সেইভাবেও দেখা যায়। 2 নম্বর হলো আমি যেটা মনে করি যে ট্রান্সপারেন্ট যেটা যে জামিন পাওয়া
এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন জামিনের সুযোগ থাকলে কি তিনি আসতেন, সেটি কিন্তু অন্য বিষয়। একটা হলো জামিনের সুযোগ না থাকা, আরেকটি হলো যে জামিনের সুযোগ থাকলে তিনি আসতেন কেন, তাহলে কিন্তু আলটিমেটলি তার দিকে চলে যেত। তিনি এই জায়গাতে অধ্যাপক জুবাইদা নাসরিন এটা একটু বলুন যে আসলে এটা নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে, আমরা বিভিন্ন প্রতিবেদন দেখছি, নানা জনের নানা বিশ্লেষণ মতামত দেখছি যে ভারত তাকে ফেরত দিবে কিনা। দেখুন, এই বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে ভারত তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা। একটা হলো আধিপত্যবাদী রাজনীতি, আরেকটা হলো আপনার প্রতিবেশী রাজনীতি। এখন ভারতের বিরুদ্ধে যে অভিযোগটি, যে আন্দোলনের একটা বড় জায়গাও ছিল যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলনটি। এখন দেখুন, প্রত্যন্ত যুক্তি ভারত, যদিও গতকালকে আমরা ভারতের যে একটা দেখেছি, বিবৃতি দিচ্ছে, সেখানে কিন্তু এই বিষয়ে ভারত খুব সুকৌশলে কোনো বক্তব্য দেয়নি সরাসরি। তারা বাংলাদেশের শান্তি চেয়েছে, তারা বাংলাদেশের রাজনৈতিক সুস্থতা চেয়েছে, কিন্তু যে কথা বারবার বিভিন্ন গণমাধ্যমে এসছে যে ভারত বলছে যে প্রত্যর্পণ আইনে যে বিষয়টি আছে সেটি আসলে এই সাবেক প্রেসিডেন্টের জন্য বা রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য আসলে প্রযোজ্য না, সেটি একভাবে তারা এখানে এসে তারা আইনের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, এরকম একটা মন্তব্য তারা যেটা বলতে চাচ্ছে এটা আসলে করা হচ্ছে সন্ত্রাসীদের জন্য কিংবা যারা একেবারে আপনার নানা ক্যাটাগরি, কিন্তু এটাই রাজনীতিবিদদের জন্য না। জি, আমরা এই প্রসঙ্গে অধ্যাপক জুবাইদা নাসরিন ম্যাডাম এই প্রসঙ্গে আরো আলোচনা শুনবো, তবে এই পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট শাহ মাহফুজুল্লাহ খন্দকার, আপনার কাছে আসতে চাই, যেটা আমাদের অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন বলছিলেন যে এই সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় এবং তার বিষয়ে যে যুক্তি তর্কের যে উপস্থাপন, এই জায়গায় কোনো খামতি আপনি একজন আইনজীবী মানুষ দেখছেন কিনা? পাশাপাশি ভারতের এই যে প্রসঙ্গ যে বাংলাদেশ কি করতে পারে যে এই রায় হওয়া, মৃত্যুদণ্ড হওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আলোচক বৃন্দ এবং আরটিভির দর্শক শ্রোতা মন্ডলী যারা যেখান থেকে সমাবেশ শুনছেন, আমাদের শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আসলে যে বিষয়টা বলেছেন যে এই মামলার বিচারিক কার্যক্রম এবং রায়, এই বিষয়টা আসলে মানে আমার মনে হয় আমাদের অনেকগুলো দিক থেকে দেখার সুযোগ আছে। সবচেয়ে বেশি আমরা যেটা বলবো যে আসলে এই বিচার যেটা হয়েছে এটি জনগণের, বাংলাদেশের জনগণের প্রত্যাশার একটা বিচার হয়েছে। কারণ আপনার বিগত 17 বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশে গুম, খুন, আয়নাঘর তৈরি করে যেভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, আসলে শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলেও এটা শেষ হবে না। এই জন্য দুনিয়ার আদালতে আসলে সম্ভব না, একজন মানুষের হাতে যদি 5000 মানুষ খুন হয় তাহলে কয়বার তাকে ফাঁসি দেওয়া যাবে? একবারের বেশি তো দেওয়া যাচ্ছে না। এই জন্য আখিরাত দরকার, বা মানে জান্নাত জাহান্নামের দরকার। আমরা আশা করি সেখানে সেটা হবে। অন্তত মানুষ অন্তত এটা দেখতে পেয়েছে যে না, খুন করে, গুম করে অথবা মানবতা বিরুদ্ধে অপরাধ করে সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না, তাকে আইনের আওতায় আসতে হয়, তারপর জবাবদিহি করতে হয়। বাংলাদেশে তো এমন এক সময় ছিল যে আসলে শেখ হাসিনা আইনের ঊর্ধ্বে, সে যেটা বলবে সেটাই আইন, সে যাকে ধরে নিয়ে আসতে বলবে এই জায়গাতে না, সেটি তো অবশ্যই মানুষের বিরুদ্ধে অপরাধ করে, গণতন্ত্রকে কুণ্ঠিত করে অথবা হত্যা করে পারপর কোনো সুযোগ নাই, সবার জন্য সমান, সেটা আরো একবার প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হলো। কিন্তু এই জায়গাতে মাহফুজুল্লাহ খন্দকার ভাই, যেটি আমাদের অধ্যাপক জুবাইদা নাসরিন যেটি বলছিলেন যে কিছু খামতির যে প্রসঙ্গ, অথবা আইনজীবীদের মধ্যে কেউ কেউ বলছেন যে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া এটি আইনগতভাবে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কোনো আলাপ উঠবে কিনা, নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করবে কিনা? এখন আলাপ উঠতে পারে, আলাপ উঠছে অলরেডি, আপনার কিছু কিছু বিষয়তে উঠছে। এখন আসলে এই আলাপগুলো তো আগেও ছিল, কিন্তু আমাদের জুবাইদা নাসরিন ম্যাডামরা বা হয়তো ওই সময় আলাপগুলো তোলেন নাই, ওই সময় আলোচনাগুলো এভাবে আসে নাই, যে তখন তো আরো ভয়াবহ আকারে ছিল যে কথাগুলো আমাদের আগে আলোচনা বলেছেন। তখন তো মানে সাক্ষীকে সেফ হোমে রেখে দিনের পর দিন তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে দিয়ে আপনারা এই দেখছেন সুখরঞ্জন বালির মতো সাক্ষীকে কোর্ট আদালতে যখন সে মানে ভিন্নমত বা তারা যেভাবে শিখিয়ে দিয়েছেন সেটা যখন উপস্থাপন করে যেভাবে সাক্ষী দিতে চান নাই, তখন তাদেরকে সুপ্রিম কোর্টের মতো জায়গা থেকেও তাদেরকে কি করা হয়েছে, গুম করে ভারতে নিয়ে সেখানে আটকে রাখা হয়েছে বা গুম করে ফেলা হয়েছে। এবং সেখানে মানে সাক্ষীরা যখন পক্ষ ত্যাগ করেছেন তখন তাদেরকে মামলা দিয়ে তাদেরকে আদালত মানে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কত ধরনের মানে সুযোগ সুবিধা, লোভ লালসা, ভয় ভীতি দেখিয়ে সেই সময় সাক্ষী নেওয়া হয়েছে, সেই বিষয়গুলোতে এখন দরকার হয় না। কারণ এখন আপনি যদি ডাকসুর মিউজিয়ামে যান, সেখানেও দেখতে পাবেন
এখনো শহীদদের রক্তাক্ত জামা, শহীদদের রক্তাক্ত মানে পোশাক, সবকিছু এখন দগ্ধ এবং সবকিছু জীবন্ত অবস্থায় আছে। এবং আপনি আমি সবাই সাক্ষী, দেশের মিডিয়া গুলো সাক্ষী। নতুন করে কিছু বানানো লাগে না। দেলো শিকদার মানে দেলো শিকদারকে দেলোয়ার হোসেন সাঈদীকে দেলো শিকদার বানানো লাগে না, অথবা কাদের মোল্লাকে কষাই কাদের মানে এই ধরনের আইন বহির্ভূত অথবা একজন মানুষের অধিকার বা সম্মান বহির্ভূত কোনো বিশেষণ এবার আমরা দেখিনি। এটি অবশ্যই এবার হয় না। এবং ইভেন আপনারা দেখেছেন যে আইনের অনেকগুলো বিষয় সংশোধন করা হয়েছে, যেগুলো নিয়ে আগে অনেক বেশি প্রশ্ন ছিল, এবং সেগুলোকে আপডেট করে চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ লেভেলে, যাতে কোনো বিতর্ক না থাকে। অ্যাডভোকেট মাহফুজুল্লাহ খন্দকার ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো আলোচনা শুনবো, এখানে শেষ না, আমরা আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। গিয়াস আহমেদ ভাই, আপনার কাছে আসতে চাই, রায় ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া এবং ৩২-এর মুখে বিক্ষুব্ধ জনতার যে যাত্রা, এবং সেখানেও ধাওয়া পাল্টো ধাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হয়েছে, এবং মানুষের যে এক ধরনের ছিল, মতামত ছিল যে আসলে দোদুল্যমানতা ছিল যে রায় হবে কিনা, আসলে সত্যিকার অর্থে সেটি তো বাস্তবায়ন হচ্ছে। তার সূত্র ধরে রাজনৈতিক দলগুলোর এখন এই যে ভারতের উপরে রাষ্ট্রের পক্ষ থেকে যে করণীয়, এই জায়গাতে সরকার কি করতে পারে, এবং সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, সেটা কেমন ভাবে প্রত্যাশা করেন, বা সেটি কিভাবে বাস্তবায়ন হতে পারে? ধন্যবাদ। আসলে আরটিভিকে ধন্যবাদ, এবং সহ আলোচক সহ অগণিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন প্রবাসী, আমেরিকান প্রবাসী। আমরা প্রবাস থেকে, আমেরিকা থেকেও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেছি, এবং আমরা রেমিটেন্সও বন্ধ করে দিয়েছিলাম এক পর্যায়ে। তো সব কিছু মিলে আমরা প্রবাস থেকেও এই ফ্যাসিবাদ আন্দোলনে অংশগ্রহণ করেছি, একটাই যে এই ফ্যাসিবাদের পতন। এবং সেই পতনে যে আজকে যে রায়টা হলো গতকাল, সেটা তো শেখ হাসিনা এই রায়ের আগেই কিন্তু তার পতন হয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছেন তখনই তার মৃত্যু হয়েছে। জি, তার মৃত্যুর এই ফাঁসিটা, এই রায়, এটা তো আমি মনে করি না এটা তেমন কিছু। তার প্রথম পতন হয়েছে এবং ফাঁসি হয়েছে যেদিন তিনি তার দলবল সহ পালিয়ে, বিশেষ করে রাজনৈতিক মানে রাজনৈতিক না, সে আর জীবনে বাংলাদেশে আসার সুযোগ নেই। যে নাকি তার কর্মী বাহিনীটিকে রেখে সে দলবল নিয়ে যে পালিয়ে গেল, অত পৃথিবীর ইতিহাসে তো এটা মানে নেই এভাবে যে পালিয়ে যায় দলবল সহ, আপনার মসজিদের ইমাম সহ পালিয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে ভারতকে আমরা কতটা চাপ দিতে পারবো, বিশেষ করে ভারতেরও মৃত্যু হয়েছে এই যে শেখ হাসিনাকে যে পালিয়ে যাওয়া। এটা তো কিন্তু শেখ হাসিনার এই আওয়ামী লীগের একার মানে পতন নয়, এটা ভারতেরও পতন হয়েছে। ভারতও যেভাবে মোরল দাদাগিরি করেছে, এবং সেই দাদাগিরি যে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে ভারত অবস্থা নিয়েছিল, সেটা কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে। সেই দাদাগিরিতে কোনো পরিবর্তন এসেছে সত্যিকার অর্থে, নাকি তারা অপেক্ষায় আছে? না, তারা তো অপেক্ষায় আছে, কারণ ভারত কখনোই আমাদের মানে বাংলাদেশের বন্ধু হতে পারবে না। কারণ হলো তাদের একটা স্বার্থ আছে, তাদের স্বার্থ তারা করবেই, এবং তারা চাবে না যে বাংলাদেশ কখনো উন্নত হোক, কারণ তাদের আরো 7টা অঙ্গরাজ্য আছে, তারা স্বাধীনতা চাচ্ছে। অতএব বাংলাদেশ যদি এই অঞ্চলে আপনার একটা সিঙ্গাপুর হয়ে যায়, তাহলে ভারত খণ্ডবিখণ্ড হয়ে যাবে। সেই কারণে ভারত সেটা মানতে পারবে না। ভারত কখনোই চাবে না বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশটা একটা উন্নত রাষ্ট্র হিসেবে, আপনার ধনী রাষ্ট্র হিসেবে এটা বিশ্বের। রাজনৈতিক দলগুলো সরকারকে কিভাবে কি প্রত্যাশা রাখতে পারে সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যাপনের উপলক্ষে? না, শেখ হাসিনাকে তো আমার বর্তমান সরকার তো আহ্বান জানিয়েছে দেশে আনবার জন্য, ভারতের কাছে বলেছে যে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ বিচার প্রক্রিয়া মানে শুধু চিঠি লিখলেই যে ভারত ফেরত দিবে না সেটা তো স্পষ্ট, কিন্তু এর বাইরে কূটনৈতিকভাবে আর কি করতে পারে? হ্যাঁ, কূটনৈতিকভাবে তো মানে আমার জানা মতে করেছে, এবং তারা তো শুনছে না। এবং তারা দেখেন, ভারত এই যে আওয়ামী লীগের যত লোক যাচ্ছে বর্ডার দিয়ে, তাদেরকে কিন্তু জামায় আদরে গ্রহণ করছে। অথচ আপনি যান ভারতে, আপনাকে রেস্ট করবে, আমি যাই আমাকে রেস্ট করবে, রেগুলার ভিসাও তো বন্ধ রেখেছে। রাইট। অথচ মানে পালিয়ে যদি কোনো আওয়ামী লীগ নেতা যায়, তার জন্য অ্যামনেস্টি। তো এই জন্যই ভারত যে শেখ হাসিনা যে বলেছিল যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে, তো সেটা তো রাখছে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের কখনোই বন্ধু হবে না। এবং সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জাতি ঐক্যবদ্ধ, এবং সরকারও চেষ্টা করছে, এবং চেষ্টা করলেও কাজ হবে না, কারণ ভারত তার যে নীতি, সেই নীতি কখনোই বদলাবে না, কারণ ভারত বাংলাদেশের স্বার্থ কখনোই দেখবে না।
সেক্ষেত্রে আমি মনে করি আর মানে আন্তর্জাতিক সংস্থাগুলোকে একত্রিত করে বা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে কোনো আবেদন করলে বা অথবা এখান থেকে বিবৃতি অথবা কোনো প্রত্যাশা রাখলে তারা কি সাড়া দিবে? এই ক্ষেত্রে আমি মনে করি একটা দলীয় সরকার যখন একটা নির্বাচিত সরকার হবে, নির্বাচিত সরকারের যে একটা ডিমান্ড থাকে, হয়তো এই সরকারের সাথে মানে অন্যান্য দেশ, কিন্তু ভারত কিন্তু একসময় বলেছিল যে তারা বাংলাদেশের সাথে গঠনমূলক কাজের জন্য একটি দলীয় সরকার বা রাজনৈতিক সরকারের অপেক্ষা করছে। এই শব্দটা কিন্তু কোরআন কোড অনেক কিছু মিল করে। এটা শুধু ভারত না, অন্যান্য দেশ যেমন আজকে দেখেন অনেক ইনভেস্টররা কিন্তু বাংলাদেশে এখন ইনভেস্ট করছে না, বিকজ তারাও চায় একটি ভারত যে অর্থে এটা বলেছে সেটা তো বিনিয়োগের সাথে এর কোনো সম্পর্ক সেটা বলছে। সেক্ষেত্রে একটি জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন, যখন শক্তিশালী হয়, যখন জনগণের একটা নির্বাচিত সরকার হবে, তখন সেই সরকার জাতিসংঘ সহ বিভিন্ন দেশের সাথে একটা যোগাযোগ করতে পারে যে হ্যাঁ সেটা একটি নির্বাচিত বা রাজনৈতিক দলের সরকারের জন্য খুব সহজ হয়, কারণ তার তো জনসমর্থন থাকে। আর একটা কথা বলতেছি যে মনে করেন এই যে আমাদের আপা যে অধ্যাপক, আমরা এটা পরবর্তী আলাপে আপনার কাছ থেকে শুনবো। গিয়াসুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রশ্নটি রেখে যাই সাহেব মুস্তাফিজ আপনার কাছে, যে রাজনৈতিক দলগুলো যে লেভেল প্লেইং এর ফিল্ডের কথা বলছে, আপনারা আপনার দলেরও বিভিন্ন আসনে আপনারাও প্রার্থী মনোনয়ন দিচ্ছেন, এটিকে আসলে যারা বিভিন্ন সময় নির্বাচনে জয়ী হতে পারবে না অথবা দ্বন্দ্ব আছে বিভিন্ন প্রেক্ষাপটে, নির্বাচনে দাঁড়ালে প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য লেভেল প্লেইং ফিল্ডের প্রসঙ্গ আসে, এটা কি অতীতের তার ধারাবাহিকতা নাকি এবারে কোনো ভিন্নতা আছে? এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গণতন্ত্রের সংলাপ, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন করেছি, না তো ছিনিয়ে এনেছি। এলাকায় কোনো নতুন সুন্দরী মায়া আসলে তোর লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি। তুই তো একটা পেটতারো, তুই তো একটা প্রেমেন্ট। আমি বড় হয়েছি। ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? সমাজ থেকে ডর বইটা গেছে আপা। আপা বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না। ও মাই গড, দিমান জামাই আমার গাড়ির সাথে ড্রাইভার কিনে নিয়ে আইছে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না? প্রত্যেক বছর আমাদের একটা দিন আসে, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও। খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। যারা ভালোবাসাকে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি মদ খাবো না। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়। হয় মারতে হবে নয়তো মরতে খেলতে হবে সবাইকে। মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন করেছি, না তো ছিনিয়ে এনেছি। এলাকায় কোনো নতুন সুন্দরী মায়া আসলে তোর লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি। তুই তো একটা পেটতারো, তুই তো একটা প্রেমেন্ট। আমি বড় হয়েছি। ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? সমাজ থেকে ডর বইটা গেছে আপা। আপা বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না। ও মাই গড, দিমান জামাই আমার গাড়ির সাথে ড্রাইভার কিনে নিয়ে আইছে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না? প্রত্যেক বছর আমাদের একটা দিন আসে, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও। খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। যারা ভালোবাসাকে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি মদ খাবো না। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়। হয় মারতে হবে নয়তো মরতে খেলতে হবে সবাইকে।
মানুষের জীবন কি গল্পের মতো? আমার জীবনে আমি যা যা চেয়েছি হয় অর্জন করেছি না তো ছিনিয়ে এনেছি। এলাকায় কোনো নতুন সুন্দরী মায়া আসলে তোর লিস্টের মধ্যে অটো আপডেট করে দিবি। তুই তো একটা পেটতারো, তুই তো একটা প্রেমেন্ট। আমি বড় হয়েছি। ওই লোকটাকে থাপ্পড় মারলা কেন? সমাজ থেকে ডর বইটাকে সাফা। আপা বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না। ও মাই গড, বিমান জামাই আমার গাড়ির সাথে ড্রাইভার কিনে নিয়ে আইছে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না। প্রত্যেক বছর আমাদের একটা দিন আসে, আমি আমার পুরোটা জীবন তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু তোমার জীবন থেকে 2 বছর আমাকে দাও। খালি চোখে যা দেখা যায় তা কিন্তু সবসময় ঠিক না। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি মদ খাবো না। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়। হয় মারতে হবে নয়তো মরতে, খেলতে হবে সবাইকে। দর্শক বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন গণতন্ত্রের সংলাপ, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে সম্মানিত আলোচকদের সাথে আলোচনা, শঙ্কা মুক্ত হলো কি নির্বাচন, এবং একই সাথে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। সাহেব মোস্তাফিজ যে প্রশ্নটি রেখে যাওয়া, যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো যে নির্বাচন কমিশনের সাথে কয়েক দফা যে বৈঠক হলো, বেশ অনেকগুলো রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় সবাই এই একই কথা বলছে। এর আগেও কিন্তু আমরা এই যে নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা শুনি, এর আগের নির্বাচনের সাথে এবারের নির্বাচনের কোনো ভিন্নতা আছে নাকি এটা একটা গতানুগতিক অভিযোগ? না, দেখেন, আসলে মোটা দাগে যদি এটা আমরা বিশ্লেষণ করি, 5 তারিখের পর থেকে আসলে আমরা নির্বাচন কমিশন সংস্কারের কথা বলছি। কিছু এটা নিয়ে একটা সংস্কার বোর্ড গঠন হলো, তাদের কিছু সুপারিশ ছিল, সেগুলো আসলে কতটুকু আমলে নেওয়া হলো। এখানে আমরা দেখতে পেলাম যে তারা বলেছিল প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা, সাংবাদিকদের অবাধ চলাচল করার একটা জায়গা নিশ্চিত করে। এই ব্যাপারগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে সুপারিশকৃত ছিল, কিন্তু আমরা দেখেছি সেগুলো কিন্তু খুব বেশি আমলে নেওয়া হয়নি। এবং আমরা কিন্তু কিছুদিন আগেও দেখলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে বডি ক্যামেরা রাখার ব্যাপারটা, কিন্তু আজকে আবার আমরা দেখলাম যে অর্থ উপদেষ্টা সে জায়গা থেকে আসলে বলছেন যে সেটি নিশ্চিত তারা হয়তো করতে পারবেন না। তো একটি লেভেল প্লেইং ফিল্ডের ইলেকশনের যেই প্রেক্ষাপট তৈরি হওয়ার জন্য পূর্বের যে প্রস্তুতি, সেক্ষেত্রে আমরা দেখছি কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গা থেকে দলের থেকে আসলে আমরা বাধা প্রদান হতে দেখছি। এবং বর্তমানে যদি আপনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মাঠের জায়গা থেকে দেখেন বা তৃণমূলে দেখেন, এখানে বিএনপি মোটা দাগে আসলে যেভাবে পাওয়ার প্র্যাকটিস করছে, মাসেল পাওয়ার প্র্যাকটিস করছে, সেখানে আসলে তাদের নিজেদের দলের কর্মীরাই সেফ না। আপনি জানেন যে এই গতকালকেই তো পল্লবীতে যুব দলের একজন নেতা নিহত হলেন, এবং ওপেনলি কিভাবে আসলে তাকে খুন করা হলো। তো আমরা মোটা দাগে প্রত্যেকটি এরকম হত্যাকাণ্ডের পেছনে যখন রহস্যগুলো উদ্ঘাটিত হচ্ছে, দেখা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে আসলে এইগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। এবং আসনগুলো ঘোষণা করার পর থেকে কিন্তু সেক্ষেত্রে যুবদল থেকে যেটি আজকে একটা মানে আলোচনা সভা ছিল, তারা বলছে যে নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ এই কাজগুলো করছে। তাহলে কি বিএনপির মধ্যেই দুটি পক্ষ তৈরি হয়েছে? একটা পক্ষ আসলে নির্বাচনকে সঠিকভাবে নিতে চায়, আর একটা পক্ষ বানচাল করতে চায়। মানে এটা তো তাদের যে কমেন্টগুলো বা তাদের যে কথা, তাতে কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। তো আমরা বিশ্বাস করতে চাই যে 5 তারিখের পরে বিএনপির মতো দায়িত্বশীল রাজনৈতিক দল থেকে জাতির যে আশা ছিল সেটা অনেকাংশে আসলে পূরণ হয়নি, এবং মোটা দাগে আমি বলতে পারি যে তারা আসলে সেই জায়গা থেকে ফেল করেছে। এবং ইলেকশন নিয়ে যে তাদের নির্বাচন কমিশনকে আসলে সেই প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা যে নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ পাবে, এখন নির্বাচন কমিশনের ডিসাইড করতে হবে যে তারা আসলে বাংলাদেশের জনগণের বা জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, নাকি তাদের একটি বিশেষ দল বিএনপির প্রতি
জনাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, এই জায়গাটা যদি সে ডিসাইড করতে পারে তাহলে ধরেন এটা বলা আমার জন্য ইজি হবে। কারণ এটা বলুন সাহেব মোস্তাফিজ, যে নির্বাচন কমিশন যা বলছে অথবা তারা এই সময়ের মধ্যে যতটুকু সিদ্ধান্ত গ্রহণ করছে, সেই সিদ্ধান্ত দেখে কি মনে হয় আপনার কাছে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডটা বর্তমান সিচুয়েশনে নেই। আমরা যারা তৃণমূলে কাজ করছি যাচ্ছি, আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কি পরিমাণ টাকার ছড়াছড়ি, কি পরিমাণ মাসেল পাওয়ারের ছড়াছড়ি হচ্ছে, এবং একে অপরের সাথে যেভাবে ক্ল্যাশ তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে যারা আসলে স্বচ্ছ রাজনীতির জন্য মাঠে এসছে, নতুন ধারার রাজনীতি করতে যাচ্ছে, ক্যাশলেস ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে পলিটিক্সের জায়গাটাকে দাঁড় করাতে যাচ্ছে, তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হচ্ছে। কারণ আমরা তো আসলে ওই চোর ডাকাত খুনি না যে আমরা যে তাদের সাথে গোলাগুলি করব। আমরা এখানে আসছি আসলে মানুষের মধ্যে নতুনভাবে একটা রাজনৈতিক চিন্তার জাগরণ ঘটানো এবং সেই জায়গা থেকে কাজ করানোর একটা প্রসেসের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু তারা এই পুরানো যেই স্ট্র্যাটেজি আওয়ামী লীগ আমল আমরা দেখেছি যেভাবে আসলে তারা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলকে দমিয়ে রেখেছিল, সেই স্ট্র্যাটেজিগুলাই আসলে আমার মনে হচ্ছে যে বিএনপি বা জামাত এই দলগুলো আসলে ফলো করার চেষ্টা করছে। এটা সত্য যে বিএনপির কৌশল পুরনো লোকগুলো নতুন, এরকম? হ্যাঁ, ডেফিনেটলি যে কৌশল পুরনো লোকগুলো নতুন। তবে বিএনপির সিনিয়র যারা নেতা আছেন, তারেক রহমান সাহেব থেকে শুরু করে, তাদের হয়তো সদিচ্ছা আছে, কিন্তু মোটা দাগে তাদের তৃণমূল বা প্রত্যেক লেয়ারে লেয়ারে যেই স্ট্র্যাটেজিক জায়গাগুলো যারা ফাংশন করে, তারা আসলে এগুলো কোনো কিছু শুনছে না, এবং তারা বিভিন্নভাবে কয়েক হাজার নেতাকর্মীর বহিষ্কারের কথা গল্প শোনায়, কিন্তু ইলেকশনের আগ দিয়ে আপনি দেখবেন যে প্রতিদিনই আসলে তারা মানে যেদিন বহিষ্কার করা হয়েছে তারপরের দিন থেকে তারা আরো বেশি অ্যাক্টিভ হয়েছে, তখন আরো তারা সুন্দরভাবে মুভ করতে পারছে। এবং আপনি এই যে রিসেন্ট 7 days দেখেন বা 10 days এর বিএনপির অ্যাক্টিভিটিস দেখেন, 300 জন 500 জন এরকম করে করে বহিষ্কার দেশ তোলা হচ্ছে। সো এদেরকে আসলে ওইভাবে কোনো রকম শাস্তি বা কোনো বলের মধ্যে রাখেন, এটা জাস্ট একটা আইওয়াশ পাবলিকের আইওয়াশ হিসেবে দেখছেন। সাহেব মোস্তাফিজ, ধন্যবাদ। শেখ রুবেল আলম ভাই, যে বিএনপির যে কাছ থেকে যে ভূমিকা অথবা দায়িত্বশীলতা আচরণ প্রত্যাশা ছিল সেটি পূরণ করতে পারেনি, এখনো মাঠে সেই পেশি শক্তির আধিপত্য বিস্তারের যে প্রসঙ্গগুলোই তারা দেখছেন। খুব অপ্রাসঙ্গিক আলোচনা, আপনারা এগুলিকে নিয়ে আসেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দল নিরপেক্ষ, একটা স্বাধীন নির্বাচন কমিশন আছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে রাষ্ট্রের হয়ে, সব রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে অবাধে সমান সুযোগ নিয়ে। দায় বিএনপির উপর চাপাতে হবে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা পল্লবীতে মারা গিয়েছেন সন্ত্রাসীদের গুলিতে, কিভাবে? সে দোষ বিএনপির, মারা গেল বিএনপি, আবার সে দোষ বিএনপির উপর চাপানো হয়। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে নিরাপত্তা দেওয়া, সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিরাপত্তা এবং নাগরিকের নিরাপত্তা দিয়ে রাষ্ট্রের দায়িত্ব সেটা রয়েছে, এবং বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। আপনি দায় দিচ্ছেন কেন? এখন ঠিক আছে, বিএনপি বড় দল, জনসমর্থন বেশি, কর্মী সমর্থক বেশি, এখন আপনি যদি লেভেল প্লেইং ফিল্ডের পরিবর্তে লেভেল উইনিং ভোট চান তাহলে তো কঠিন। লেভেল উইনিং নেতা কর্মী বা লজিস্টিক চান, মানে অ্যাক্টিভিটিস চান, তাহলে তো জটিল, ছোট দলের জন্য তো সেটা সম্ভব হবে না। বিএনপির বিচরণ তো সর্বত্র, সব জায়গায়, কিন্তু দেখতে হবে যে বিএনপি সেই রাষ্ট্রের বিধি বিধান বিচারণের জায়গাতে আধিপত্যের জায়গাটা যে তারা বলছে, বেশি লোক হলে তাকে আধিপত্য কোথায় হবে? আপনাকে বললাম তো, রাষ্ট্র তো নিরপেক্ষ। আপনাকে আপনার সামর্থ্য যেটা রয়েছে, জনসমর্থন আপনি ইকুয়াল করতে পারবেন। দুটো দলের সমাবেশ হলো, এটাকে আপনি ইকুয়াল করতে পারবেন। বিএনপি যদি একটা উপজেলা সমাবেশ ডাকে আর অন্য একটা দল যদি ডাকে, সেটাকে আপনি ইকুয়ালি করতে পারবেন। পাড়া মহল্লায় বিএনপির যে সমর্থক, শুভানুদ্দায়ী, এর আধিক্য তো বেশি আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি রাজনৈতিক দল হিসেবে নিরপেক্ষ নির্বাচন সরকার করবে, সেখানে সহযোগিতা করবেন কিনা। সহযোগিতা করলে হবে, ডেফিনেটলি হবে। আর নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই নির্বাচন কমিশনের আরো এখতিয়ার বাড়বে, তার ক্ষমতা বাড়বে, সরকার আরো বেশি মনোযোগ হবে, কারণ মানুষকে তো নিরাপত্তা দিতে হবে, শুধু রাজনৈতিক দল না, তো ভোটারকে নিরাপত্তা দিতে হবে। নিশ্চয়ই এই সরকার বলছে তারা একটা যুগান্তকারী নির্বাচন করতে চায়, কিন্তু রাজনৈতিক এনসিপি কিন্তু রবি ভাই অসংখ্যবার বলছে যে এই বর্তমান নির্বাচন কমিশন বিএনপির মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় অথবা কথা বলে। সারা দেশবাসী তো বিএনপির মুখের দিকে তাকিয়ে আছে, তো এখন সেটা দেশবাসীটাও কি দোষ দেবেন? জনগণকেও দোষ দেবেন? নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ফাংশন করছে না। এই নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, এটা কি বিএনপির গঠিত? বিএনপি ক্ষমতায় আছে বা বিএনপি ক্ষমতায় থাকে কালির করেছিল এই নির্বাচন কমিশন গঠন। ন্যায্য কথা বললে নির্বাচন কমিশন অনেক সময় তার সাথে একমত করে, সরকারও একমত করে।
আর যদি মনে করেন ব্যক্তি গোষ্ঠী এবং ক্ষমতায় যাওয়ার স্বার্থে কথা বলে, তার সাথে তো নির্বাচন কমিশন একমত হতে পারবে না। আমাদের আরপিও তো একটা দাবি ছিল, আমাদের বলা হয়েছিল যে না, ইচ্ছা করলে জোটের লোক দলীয় প্রতীক অথবা জোটের প্রতীক নিয়ে করতে পারবে, জোটের যে মূল দল তার প্রতীক। সেই দাবি তো পূরণ করলো না, নির্বাচন কমিশন তো স্বাধীনভাবে করেছে। উন্ডা কিছুটা চাপ প্রয়োগ করার চেষ্টা করলো, নির্বাচন কমিশন একটু স্বাধীন থাকার চেষ্টা করলো, বলো যে নির্বাচন কমিশন মানি না, এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, ভোটই হতে দেব না। উন্ডা বলেছেন না হুমকি দুমকি দিয়ে, তারপর মনে করেন যে ওই শাপলার কলিটা পাইছেন। তো নির্বাচন কমিশনার ওনাদের মধ্যেও তো দেখলাম যে না, ওনাদেরও স্যাটিসফাইড করতে চেয়েছেন বিধির বাইরে গিয়ে, ব্যবস্থা ইসের বাইরে গিয়ে, বিধিমালার বাইরে গিয়ে করেছেন। তো কারণ একটা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে সব রাজনৈতিক দলকে আস্থায় আনা, ন্যায্যটা ধারণ করা। তো সেই জায়গায় আমার মনে হয় সঠিক পথে এগোচ্ছে। এনসিপি এরকম বলবে, আমার তাতে কোনো দ্বিমত নেই, কারণ বিএনপি বড় দল, তাকে এইগুলি মানতে হবে এবং তার বিরুদ্ধে মানে মানুষের প্রত্যাশা থাকবে এবং তার দায়িত্বও থাকবে। সে জায়গা থেকে আমি এগুলি নেতিবাচক ভাবে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সচেতন হলো না কেন? এত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরে যথেষ্ট সচেতন আছে, কিন্তু আপনার মতো করে তো চলবে না। সচেতন মানে যদি আপনি বলেন যে আপনার মনোভূত হবে, ন, তৃণমূলের নেতাকর্মীরা মানুষের সাথে মেশে, মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে, মানুষের সমস্যা ধারণ করে, সেই লক্ষ্যে কাজ করছে। বিচ্যুতি আছে, বিচ্যুতি নাই কার? পৃথিবীর সব জায়গায় বিচ্যুতি আছে, কম বেশি বিচ্যুতি আছে, কিন্তু এটা আপনি দেখবেন ধাপে ধাপে এগুলি আমরা সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। একটা রাজনৈতিক পরিক্রমার মধ্যে এদেশ ছিল, তো আপনি রাতারাতি সব পরিবর্তনটা কেন আশা করছেন? ওনাদের মধ্যে বিচ্যুতি নেই, অনেকে সংগঠন করেছেন, দল ছেড়ে পদত্যাগ করে চলে যাচ্ছে না। ওনাদের নিজেদের দায়িত্বশীল নেতারা ওনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বলছে না। কাদের সাহেব কদিন আগে কি বলেছে? তারপরে যে আরেকজন আক্তারের বিরুদ্ধে বলছে, তো যে 20টা সিটের জন্য সেটা আপনার দলের সাথে মিটিং করতে যাচ্ছে কে, মানে ফেসবুকে তো আব্দুল কাদের যে মন্তব্য করেছে সেটা তো আপনার দলের সাথে মিটিং করতে যাচ্ছে। ফেসবুক এই যে আক্তার সাহেবের বিরুদ্ধে তো কথা বলেছেন ওনাদের দলেরই একজন, যে পিপি নিয়োগ করতে গেলে 50 লাখ টাকা নিয়েছে, ওনাদের দলের একজন বলেছে। আমি বলছি যে এই ধরনের অভিযোগ, এই ধরনের জিনিস আমাদের সমাজে আছে, আবার অতিরিক্ত ভাবে প্রচার করারও মানসিকতা রয়েছে। আমি আরেকটা জায়গায় একটু যেতে চাই, সেটা হচ্ছে বিচার নিয়ে বলছিলেন। দেখেন জাতিসংঘ কিন্তু ইতিবাচক ভাবে বলেছে, ও বলেছে যে ভিক্টিমাইজ যারা হয়েছিল তাদের জন্য আজকে একটা স্বস্তির দিন। তারা বলছে আমরা ইনসাইড আউট অত কিছু জানি না, তবে আশা করি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট ওয়াচ একটা জায়গায় বলেছে যে আসামি প্রেজেন্ট থাকেনি, যার ফলে সে তার পছন্দের আইনজীবী নিয়োগ দিতে পারেনি, আর সাক্ষীদেরকে জেরা করতে পারেনি আসামির আইনজীবী পর্যাপ্ত। হ্যাঁ, এই তিনটি জায়গায় ব্যত্যয় কিছুটা যদি হয়ে থাকে, তার কারণ হচ্ছে যে আসামি প্রেজেন্ট ছিলেন না। পালাতক আসামির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, কারণ পালাতক যিনি আছেন তিনি তো আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না, বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না, তিনি স্বেচ্ছায় তার স্বার্থে পালিয়ে আছেন। যার ফলে পালাতক আসামির বিচার করার প্রক্রিয়াটা কিন্তু যেভাবে হয় সেভাবেই এই বিচারটা হয়েছে। অর্থাৎ এজাহার, তদন্ত, তারপর যদি বলা হন চার্জ ফ্রেম, প্রসিকিউশন এবং রায়, আন্তর্জাতিক মান। এবং তার পক্ষে তো রাষ্ট্রের একজন আইনজীবী তো ছিলেন না, সেটা তো আছেন। যখন আপনি পলাতক আসামি, তাকে ডিফেন্ড করার জন্য রাষ্ট্রই আইনজীবী দেয়, এটা কিন্তু এটাই আইনের বিধি। একটা কথা মনে রাখা দরকার যে পশ্চিমা বিশ্বের অনেক মানবাধিকার সংগঠন, না পশ্চিমা বিশ্বটাই ফাঁসির রায়টাকে আপনি অ্যাকসেপ্ট করতে চায় না। মনে রাখা দরকার ফাঁসির রায় সবাইকে খুশি করা যায় না, কিন্তু আইন অনুসারে ফাঁসি হয়, আইনের বিধি অনুসারে ফাঁসি হয়, ভিকটিমের বিচার পাওয়ার অধিকারের জায়গা থেকে ফাঁসি হয়, আর হচ্ছে বিচার বিভাগের দায়িত্বের জায়গা থেকে ফাঁসি হয়। মনে রাখা দরকার একটা স্বচ্ছ গ্রহণযোগ্য বিচারের জন্য আসামিরও সহযোগিতার প্রয়োজন আছে, আসামির উপস্থিতির প্রয়োজন আছে, কিন্তু প্রসিকিউশন এবং রাষ্ট্র সর্বাত্মক চেষ্টা করেছে আসামিকে উপস্থিত করবার জন্য। এ জায়গায় কোনো ব্যত্যয় ঘটেনি। অর্থাৎ এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কয়েকটা আছে, তারা কিন্তু বিচার চায়, আবার বিচারটা তাদের মতো করে চায়, এটা তাদের বিচার ব্যবস্থাটাকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত রাখার জন্য তাদের দায়িত্ব, তাই তারা বলে। কিন্তু বাংলাদেশের যে বিচারটা হয়েছে, এই বিচার গ্রহণযোগ্য, স্বচ্ছ, আন্তর্জাতিক মানের এবং জন আকাঙ্ক্ষার মানে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট শাহ মাহফুজুল্লাহ খন্দকার। আপনার কাছে আসতে চাই, যেটা আমাদের সাইফ মুস্তাফিজ বলছিলেন যে আসলে নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ডের নামে যে প্রসঙ্গ আছে, সেক্ষেত্রে জামাতের বিষয়ে তাদের অভিযোগ আছে যে যার যেখানে বা যে আসনে আধিপত্য বিস্তার করার সুযোগ আছে, সে সেখানে আধিপত্য দেখাচ্ছে, সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। শুনতে চাই যে আপনারা তো দলীয়ভাবে বলেন যে আপনারা জনরায় বা জনসিদ্ধান্তকে মেনে নেন, আধিপত্য বিস্তারের কোনো প্রসঙ্গের সাথে জামাতের কোনো সংযোগ নেই, তাহলে এই অভিযোগ কেন বলছে এনসিপির সাইফ মুস্তাফিজ? জি, ধন্যবাদ ভাই আপনাকে। জি, আমাদের সাইদ মুস্তাফিজ ভাই যে অভিযোগ করেছেন, এটা আসলে উনি তো
স্পেসিফিক কোনো অভিযোগ আমরা তার কাছে শুনতে পাই না, বা কোনো ডকুমেন্ট বা কোনো তথ্যপত্র সহ তিনি যেটা বলেছেন হয়তো সবগুলো রাজনৈতিক দলকে অভিযুক্ত করে একটা কথা বলেছেন ওভারঅল। তো কোথায় এরকম আমরা তো আমার মতে বা এরকম কোনো স্পেসিফিক কোনো অভিযোগ উনি করেন নাই। এখন এটা তো একটা মানে জাপটার উপর বা হচ্ছে যে হাওয়ার উপর কথা বললে হবে না, এটা তো আসলে বাস্তবসম্মত কথা বলতে হবে। অভিযোগ তো অনেকের বিরুদ্ধে আছে, ওনাদের বিরুদ্ধে অনেক বিষয়ে কথাবার্তা আছে, তো সেগুলো তো আমরা বলছি না। এখন ওনারা চেষ্টা করছেন দল গঠন করার জন্য, ভালো করার জন্য, আমরা দোয়া করি ওনারা ভালো করেন, ভালো কিছু হোক। মানে রাজনীতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি আদর্শের রাজনীতি হওয়া উচিত। এই দোয়া কি মন থেকে দোয়া নাকি রাজনৈতিক দোয়া? না, দোয়া মন থেকে। দোয়া কি আবার রাজনৈতিক হয় নাকি? হয়, বাংলাদেশে হয় ভাই। আচ্ছা, হইতে পারে, সেটা হয়তো আপনাদের মনে থাকতে পারে, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই যে ভালো করুক, মানে আমাদের সে ভালো কর্মসূচি দেখ, ভালো আদর্শ নিয়ে রাজনীতি করুক, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করলে ভালো। কিন্তু আবার অনেক জায়গায় তো অনেক অভিযোগ পাওয়া যায়, মানে ওনারা অনেকে হয়তো রাজনৈতিক, যেমন আমাদের হাতিয়াতে নোয়াখালী 6 হাতিয়া আসনে হয়তো অনেকে দেখছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক বড় বক্তব্য দিচ্ছেন, আবার দেশ এলাকায় গেলে আওয়ামী লীগের পুনর্বাসন না। কিন্তু এটাও মাহফুজ ভাই আপনারা ভুলে যাচ্ছেন কেন যে কোনো এনসিপির যে নির্বাচন সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে তাদের যে মন্তব্য অথবা তাদের ভাবনাগুলো তারা প্রকাশ করতে গিয়ে তো আপনার দল জামাতের রোশানলে তারা পড়েছেন। আপনারা বলেছেন কোড আনকোড যে বাপের সাথে লড়াই করতে এসো না। সেটা তো আমরা বলছি যে ওনারা অনেক সময় তো অনেক কথা মানে অভিযোগ তোলেন, অভিযোগ তো অনেক বেশি ওনাদেরও আছে বা আর অন্যান্য যাদের অনেকের ব্যাপার আছে। তো আমরা ওনার সাথে বিতর্কে যেতে চাই না। ওনারা রাজনীতি করেন, ভালো কর্মসূচি দেন এবং এগিয়ে যাক। আমরা চাই রাজনীতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আমরা অনেকে আমাদেরকে যেমন বিএনপির সাথে আমাদের সাংঘর্ষিক রাজনীতির কথা বলেন বা হচ্ছে যে মানে এটাকে অনেকভাবে বেকার আমরা মনে করি না। আসলে বিএনপির সাথে গত 17 বছর আওয়ামী লীগের উপস্থিতিতে আমাদের সাথে একটা অ্যালায়েন্স ছিল। আমরা তাদের সাথে একসাথে রাজপথে ভূমিকা রেখেছি, ফাঁসির মঞ্চে গিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমরা কি জাতীয় পার্টির মতো রাজনৈতিক দল তো আমরা হতে চাই না। জামাত ইসলাম তো সেরকম কোন রাজনৈতিক দল না। বিএনপি যা বলবে তার সাথে একমত পোষণ করবে। আমাদের আদর্শ ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, কর্মসূচি ভিন্ন, আমাদের নিজস্ব কর্মসূচি আছে। এবং আমরা অবশ্যই যে কোনো বিএনপির 5ই আগস্টের আগের যে রাজনীতি, 5ই আগস্ট আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতি তাদের কাছে যে প্রত্যাশা করেছিল যে ফ্যাসিবাদের সেই পথে হাঁটবেন না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, মানুষ একটা নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ওনাদের একটু আগে ভাইয়া যেটা বললেন, ওনাদের বড় দল বড় কিছু থাকবে, তাই বলে অবশ্যই নিয়ন্ত্রণ থাকতে হবে। ওনাদের আভ্যন্তরীণ সংঘাতের মধ্যে প্রায় 200-র মতো মানুষ নিজেদের দলের কর্মী মারা গিয়েছে। এবং ওনাদের এখন দেখা যাচ্ছে মানুষকে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে বা যেভাবে খুন হচ্ছে এবং চাঁদাবাজির মাত্রা বাড়তেছে বিভিন্ন জায়গায়। এখন এগুলো তো আমরা মানে অন্ধভাবে সাপোর্ট দিয়ে দিতে পারি না। আমাকে অবশ্যই রাজনৈতিক দল হিসেবে না, সেক্ষেত্রে মাহফুজ ভাই এই যে প্রসঙ্গটা আপনি তুললেন, সেক্ষেত্রে রবি ভাইয়ের কাছে এই প্রশ্ন ছিল। তিনি বললেন যে দুর্বৃত্তরা বিএনপির নেতা বা কর্মীকে মেরে ফেলছে, সেই দায় বা দোষও বিএনপিকে দেওয়া হচ্ছে। না, দুর্বৃত্ত মেরে ফেললে তো অবশ্যই সেটা সরকার দেখবে, কিন্তু যদি দলীয় কোন দলে কোন দলে নমিনেশন বাণিজ্য অথবা নমিনেশন না পাওয়ার কারণে বা চাঁদাবাজের ভাগ বাটোয়ারা নিয়ে যদি একজন আরেকজনকে খুন করে, কাছের লোক খুন করে, তো সেটা তো অবশ্যই দলীয় দলকে সেটা দেখতে হবে। এবারে যে নমিনেশন দেওয়া হলো আমার মনে হয় যে আপনি প্রথম এই নমিনেশন বাণিজ্যের শব্দটা কোড আনকোড প্রথম উল্লেখ করলেন বোধহয়। এর আগে তো আমরা এই আলোচনায় কারোর কাছ থেকে শুনিনি। দলীয় কোন দল এবং মানে এই যে প্রতিপক্ষকে দমন করার, ঘায়েল করার যে রাজনীতি, সেটা তো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সারা দেশে কি পরিস্থিতি হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ওনারা বলেন যে আমরা তো অনেক লোককে বহিষ্কার করেছি। আসলে বহিষ্কার যেমন হয়, লোক দেখানো বহিষ্কার হচ্ছে, কিন্তু আবার আমরা এটা তো দেখছি আমরা যে ফজলুর রহমানের মতো তিনি বহিষ্কৃত নেতা, অথচ তিনি নমিনেশন পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি বহিষ্কৃত থাকা অবস্থায় আপনি দলীয় প্রত্যাহার করলেন না, বহিষ্কার আদেশ প্রত্যাহার করলেন না, কিন্তু নমিনেশন দিয়ে দিলেন। তাহলে এই বহিষ্কার আদেশ আসলে কতটুকু ফাংশন করে? ফজলুর রহমান বহিষ্কৃত না, তার পদ স্থগিত। আপনি ভুল বলছেন। পদ স্থগিত ছিল 3 মাসের জন্য। বহিষ্কৃত না পদ স্থগিত ছিল, প্রাথমিক সদস্য ছিল, তার পদটা স্থগিত ছিল। প্রাথমিক সদস্য হলে নমিনেশন পেতে পারেন। সেই অবস্থায় তো আপনি তাকে পদ স্থগিত প্রত্যাহার করলেন না। কি মানে আপনি আবার ভুল বলছেন, আপনি আইনজীবী। আমি বলছি প্রাথমিক সদস্য হলেই নির্বাচন করতে পারেন। তিনি যে উপদেষ্টা ছিলেন ওই পদটা স্থগিত ছিল।
ভাই এটা জাতিকে কি মেসেজ দেয়? আপনি তো তাকে একটা অপরাধ বা কোনো একটা ভুলের কারণে আপনি তার পদ স্থগিত করলেন, কিন্তু ওই অবস্থায় রেখে তো আপনি আবারও বলছেন পদ স্থগিত নির্বাচনের নমিনেশন পাওয়ার জন্য বাধা নয় দলের, এটাকে জানেন। তারপর বলছে বাধা না, কিন্তু কি মেসেজ যায় জাতির কাছে? জাতির মেসেজ আমাকে বুঝতে দেন, আমার দলের আপনি বুঝেন না, আপনার দলের আপনি বুঝেন না। আপনি বুঝবেন না, অবশ্যই সে জাতীয় বুঝতে হবে, জাতির বুঝতে। আপনি বলতেছেন আপনি কোন একটা অপরাধ করলে বা কোন একটা বিষয়ে তার পদত্যাগ করতেছেন, ইয়া দিচ্ছেন, বহিষ্কার করতেছেন, কিন্তু সেই অবস্থা আবার সেই বহিষ্কার শব্দটা আপনি ব্যবহার করতেছেন না, তাহলে তো আপনার এটা কোনো আলাদা কোনো মিনিং জাতি বহন করতেছে না। মানুষ জাতি সব দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে বোঝার জন্য। জাতি কি মেনে করছে সেটা তো বিএনপি দায়িত্ব নিয়েই বলছে, প্রকাশ্যে দিয়েছে, গোপনের কিছু নাই তো। বিএনপি তার জাতির কাছে কমিটমেন্টের জায়গা থেকে দিয়েছেন, আপনি ব্যাখ্যা করেন না। আজকে জাতির প্রত্যাশার জায়গায় আপনি শুনেন, আজকে ফজলুর রহমান সাহেব আজকেও যে বক্তব্য দিয়েছেন যে একই ট্রাইব্যুনালে যেহেতু যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার উনি মানেন না, এবং তিনি নতুন ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতায় আসলে এটা বাতিল করবেন। এটা আসলে জাতির জুলাই যুদ্ধ এটা বলেননি, আপনি তো বললাম আংশিক জেনে কথা বলছেন। উনি তো আইনজীবী বলেন নাই, বিএনপি বাতিল করবে বলেন নাই। আপনাদের কাজটাই তাই ভাই, মিডিয়াতে এসে মানুষকে বিভ্রান্তিকর কথা বলেন আংশিক জেনে। উনি তা বলেননি যে এই রায় বাতিল করবে, এটা তা বলেননি উনি। আপনি বক্তব্য শুনে তারপর বলবেন কি বক্তব্য দিয়েছেন উনি, কি বলতো আপনি বলেন, কি বক্তব্য দিয়েছেন? মিডিয়াতে আপনি দেখেন না, উনি কি বলছেন, কি বলেছেন বলেন। আপনি বলেছেন, উনি বলেছেন যে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেটা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না, এবং বিএনপি ক্ষমতায় গেলে এটা বাতিল করবে। না না, তা বলেননি উনি, আবার বলছেন বাতিল করবে। কে বলেছেন আপনাকে? কি বলেছেন? এগুলি বোর্ড ভাইনির আমরা একটু শুনে আসি যে রবি ভাই কি বলেছেন, এটা আপনি একটু স্পষ্ট করেন। না, উনি বলেছেন, উনি যেটা বলেছেন, উনি বরঞ্চ এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে উপযুক্ত বিচার হয়েছে। বলছে যেটা বিতর্ক থেকে যায়, যে ট্রাইব্যুনালটা যুদ্ধ অপরাধের বিচার করেছিল, সেই ট্রাইব্যুনালে যাদের সাজা হয়েছিল তারা উচ্চ আদালত থেকে অনেকে বেরিয়ে গিয়েছেন, যেমন এটিএম আজহারুল ইসলাম, ওই একই ট্রাইব্যুনালে। সেই গঠন করা ওই প্রক্রিয়ার ট্রাইব্যুনাল, এটাকে কিন্তু পুনর্গঠন করা হয়েছে, কিন্তু উনি বলেছেন তারপরে এই প্রশ্ন উঠতে পারে, এ ব্যাপারে বিএনপি সজাগ থাকবে। এটা বক্তব্য যে উনি বলেননি রায় বাতিল করবে, উনি রায় বাতিল করার কথা বলেননি। না, উনি বলেছে যে যেই কোর্টে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচারটা প্রশ্নবিদ্ধ, এবং বিএনপি ক্ষমতায় আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে। এটা কোটেশন আছে, ভিডিও ফুটেজও আছে, এটা বলেছে। আপনি সংবাদ মাধ্যমগুলো তো দেখেন। আচ্ছা, আমি বলি কোর্ট বাতিল বলতে উনি যেটা বুঝিয়েছেন, বলছে যে এই ট্রাইব্যুনাল বাতিল হয়, কিন্তু ট্রাইব্যুনালটা আজীবন তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানুষের বিচারের জন্য থাকবে না। রবি ভাই, এই প্রক্রিয়া বিচার শেষ হয়ে গেলে কি ট্রাইব্যুনালের প্রয়োজন আছে? আমি তো জিজ্ঞেস করছি আপনাকে, আমি একটু জিজ্ঞেস করি, আপনি বলেন না, আপনি উত্তর দেন। আমি বলছি যে এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকার কি আর প্রয়োজন আছে কিনা? তিনি সেই বলছেন যে এই প্রক্রিয়ায় গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিএনপি আসার পর থাকবে কিনা সেটা বিবেচনা করবে। ভাই, আপনি রায়ের সাথে সম্পর্ক, আপনি প্রত্যেকটা স্টেটমেন্টের বিভিন্ন ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু যেই জিসটা যেটা পুরো না যেই জিসটা পুরো জাতি একরকম করে ভাবছে, আপনি আপনার মতো করে একটা আলাদা ব্যাখ্যা। আমি যেভাবে বলছি জাতি এভাবে ভাবছে, এটাও তো আমি বলতে পারি। দেখেন, আমরা কিন্তু দিন শেষে যেটা বলছি যে দায়ের রাজনীতিটা আমাদের করা উচিত। ডেফিনেটলি আপনি আপনার পক্ষে, বিএনপির পক্ষে। আপনি এটা কেন বলছেন না? এই রায়টাকে বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে যে আমরা এরকম একটা বিচার চেয়েছি, আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের ওই জায়গায় গিয়ে আপনি বিতর্ক করছেন। এটা তো বললেন না যে এই বিচারটা বিএনপি চেয়েছে এবং বিএনপি এটাকে স্বাগত করেছে, সমর্থন করেছে, সেটা তো বলছেন। বিএনপির এক অংশ এরকম করে বলে, আবার এরকম ফজলুর রহমান টাইপের লোকদেরকে আপনারা প্রমোট করেন যারা নানাভাবে আওয়ামী লীগের বয়ান উৎপাদন করে, এবং তাকে এই কারণেই তো আপনারা 3 মাসের পদ কি স্থগিত করেছিলেন। হ্যাঁ, তো তাহলে সেই যে কারণে তাকে করা হয়েছিল, তো সে আবার এসে ওপেনলি এরকম করে স্টেটমেন্ট দিচ্ছে, এবং আপনার মতো লোককে আপনারা প্রমোট করছেন। আমার বক্তব্যটা কি এটা তো আপনারা তো এই যে দুই নৌকায় যে পা দিচ্ছেন, একদিকে আপনারা রাখছেন যে আমরা আওয়ামী লীগ বিরোধী, আবার আরেকদিকে পা দিয়ে রাখছেন বলছেন যে না আমরা হাসিনাকে চাই। হয় না, আমি যেটা বলেছি, আমি তো বললাম আপনি আইনগত অনেক ভাষা ইউজ করতে পারেন, যে জিসটা পাবলিক বুঝছে, কিন্তু ভুল এটা বুঝতেছেন পাবলিকের কাছে। আমার কথাটা শুনেন, আমি বলছি একটা দলের আমার একটা পদ আছে, পদটা স্থগিত হয়ে গেলে সে নমিনেশন পেতে পদ স্থগিত বাধাটা তার প্রাথমিক সদস্য পদ আছে। মানে আপনার এই পয়েন্টের সাথে ডিপেন্ড করছি, আপনার পয়েন্টের সাথে আমি একমত, হাইলি একমত, কিন্তু আপনি এই পয়েন্টে আসেন
সে যে শেখ হাসিনা নিয়ে নানাভাবে বয়ান উৎপাদন করে, এটাকে আপনি কিভাবে দেখেন? পছন্দ করি না, এজন্য তো স্থগিত করেছেন। সেটা বলেন। তো স্থগিত হয়েছে, তাহলে সমালোচনা করেন যে এরকম মানুষের পদ স্থগিত সাজা নয়, এরকম বিতর্কিত লোককে বিবেচনা করেছে, এরকম বিতর্কিত লোককে যে তারেক রহমান সাহেব আপনারা প্রমোট করছেন, সেটাও ইয়া করেন। এটাও কি আপনি মনে করেন যে একটা মানুষের একটা বক্তব্যের কারণে তার সারা জীবনের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে না? আওয়ামী লীগ রিলেটেড, জুলাই রিলেটেড, জুলাইয়ের বিপক্ষে ভাই জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অতীত অনেক তার। ফজলুর রহমানের ইতিহাস আপনি যেটা ইচ্ছা বলতে পারেন, কিন্তু এই জুলাই যদি না আসতো আপনি আজকে টেবিলে বসে এত সুন্দর করে কথা বলতে পারতেন। এই জুলাই আনার জন্য আমাদের চেয়ে অবদান কেউ রাখেনি, এই কথা বলতে পারতেন না, কিন্তু জুলাইটা আপনারাই নিয়ে নিয়েছেন। ভাই এটাই তো সমস্যা। কথাটা তো শুনতে হবে আপনি। জুলাই তো সবাই জুলাই। ভাই আপনি কথাটা শুনে তারপর উত্তর দেন। না না, জুলাই না আসলে আমি কি বলছি যে আমার জুলাই আসছে দেখে আপনারা কথা বলতে পারছেন? আমি বলছি এই জুলাই না আসলে, আমি কি একবারও বলছি যে আমার জুলাই না আসলে? না না, আপনি বলছেন ভাই জুলাই আনা আমরা এনেছি না, শুনবেন না আপনি? আর জুলাইয়ের আগেও কথা বলেছি ভাই, আপনি 16 বছর ধরে বলি। ভাই 16 না বছর না, আপনি আরো বেশি বছর ধরে কথা শুনেন। আমি বলছি জুলাই না আসলে আপনি আমরা আজকে এখানে কথা বলতে পারতাম না। এখানে আমার জুলাই আমি বলি নাই, জুলাই মানে এটা সবার জুলাই। যারা যারা এই ফ্যাসিবাদ বিরোধীর সময় আন্দোলন করেছে, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদ বিরোধীতে ভূমিকা রেখেছে, তাদের সবাইকে আমি বুঝেছি। কিন্তু এই জুলাইকে নিয়ে যে মানুষটা প্রতিনিয়ত, একটা স্টেটমেন্ট কিন্তু না, ফজলুর রহমান রেগুলার বেসিসে জুলাইকে নিয়ে কটাক্ষ করেছে। এই পক্ষের যেসব মানুষগুলো ছিল তাদেরকে নানাভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন এবং হাসিনা এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন। সেই বিতর্কিত লোককে আমরা কথা বলছি, এখানে বিএনপির এগেনস্ট না। কিন্তু বিএনপি যখন এরকম কোনো ব্যক্তিকে প্রমোট করছে, সেক্ষেত্রে তো আমরা ধরেই নিচ্ছি যে বিএনপি একদিকে এরকম যে 5-7% যে একটা ভোটারের একটা আলাপ তোলেন যে আওয়ামী লীগের ভোটার আছে, তাদেরকেও সন্তুষ্ট করছেন কিনা, এই দ্বৈত নীতি থেকে বিএনপি মানে বের হবে কিনা। আমরা কাউকে স্যাটিসফাইড কোন ভোট ব্যাংক বা কোনো গোষ্ঠীর স্যাটিসফাইড রাজনীতি বিএনপি করছে না। বিএনপি বাংলাদেশের স্বার্থে, বৃহত্তর জনগণের স্বার্থে তার যে কমিটমেন্ট আছে সেই জায়গা থেকে রাজনীতি করেছে। ফজলুর রহমান সাহেবের কিছু বক্তব্য বিএনপি পছন্দ করেনি বিধায় তাকে কিন্তু ধরেন 3 মাসের জন্য স্থগিত করেছে। এই স্থগিত আরো বাড়তেও পারে, আবার ধরেন 3 মাস পর তার স্থগিতাদেশ আরো বাড়তে পারে। তিনি আবার যদি এই ধরনের সীমা লঙ্ঘন করেন বহিষ্কার হতে পারেন। আমি বলি যেটা শোনেন, কিন্তু কথাটা হচ্ছে যে ফজলুর রহমান কিছু বলছে, আপনাদের দায়িত্বশীল নেতারা অনেক কথা বলছে, তখন বলেন ওনার তাদের ব্যক্তিগত মতামত, আপনারাই বলেন। আবার আমাদের ফজলুর রহমান যদি লাইনচ্যুত কোনো কথা বলেন সেটা দলের উপর চাপিয়ে দেন। আপনাদের বিতর্কিত কথা অনেকেই বলেছে, আপনি নিজেই নিশ্চয়ই মাথা নিয়ে একমত হবেন আমার সাথে, তার ব্যক্তিগত মতামত হতে পারে। আমি আবারও বলছি, ফজলুর রহমানের জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্য সেটা বিএনপি সমর্থন করে না বিধায় তাকে এটা শাস্তি দেওয়া হচ্ছে, এটাও শাস্তি। কিন্তু এটাও তো মনে রাখা দরকার, একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের মানুষ একটি অপরাধের জন্য চিরতরে রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে না, তাকে সতর্ক করা হয়েছে। আরেকটা কথা বলে খালি বলবো যে উনাকে যে স্থগিত আদেশ দেওয়া হয়েছে পার্টির নমিনেশন পাওয়ার জন্য, ওটা বাধা নয়। প্রাথমিক সদস্য পেত হলে নমিনেশন পেতে পারে, পার্টি অনেকে পদ দেয় কিন্তু এমপি ইলেকশন করবে। ওই পয়েন্ট আমরা কিন্তু একবারও কথা বলছি, উনি ওই কথাটা বলার কারণে এই পয়েন্টে আরো আলোচনা শুনবো। গিয়াস ভাই আপনি কি যুক্ত করবেন? আমি বলতে চাচ্ছি যে দেখেন, অপপ্রচারটা যেভাবে হচ্ছে বিএনপির বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের সময় বিএনপি ক্ষমতা যাবে বলে আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে বিএনপিকে মানে ঠেকানোর জন্য। এই জুলাই বিপ্লবের পরেও আমরা দেখেছি যে এই যারা নাকি নির্বাচন চায় না, মানে অনির্বাচিতভাবে দীর্ঘায়িত করতে চায় সরকারকে, যারা এই সরকারের সাথে আছে এবং বেনিফিট নিচ্ছে, তারাও কিন্তু একই আওয়ামী লীগের সেই সুরেই কথা বলছে এবং সেই সুরেই বলছে যে মানে নির্বাচন দরকার নেই, বিএনপিকে ঠেকাতে হবে। এবং অপপ্রচার দেখেন, একটা উদাহরণ দিই, মনে করেন জামাতের আমির বলল যে ভারতকে আমরা ক্ষমা করে দিলাম, ভারত আমাদের মানে অনেক প্রশংসা করলো, কিন্তু সেটা কিন্তু সেভাবে প্রচার হয়নি, সেটা সেভাবে মানে ভাইরাল হয়নি। আবার বললেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবে, আওয়ামী লীগের রাজনীতি মানে দল হিসেবে তাকে মানে বন্ধ করবার বা কি বলে বাতিল করবার না, সেটা সেই সময় প্রচার হয়েছে এবং এটা সেভাবে হয় না, যেটা কিন্তু বিএনপি হয়। দেখেন বিএনপির মহাসচিব একটা পাগল টাইপের ওই লোকটা, যে নাকি একটা কি নাগরিক দল করে, সে প্রধানমন্ত্রী হতে চায়, ওই এলাকার লোক সবাই জানে যে একটা পাগল, সে বারে বারে আসে। তাকে যখন বললো যে তুমি যাও, মানে আপনি দেখেন সমস্ত মানে মিডিয়াগুলিতে, মানে যে অনলাইনে এই বদবাহিনী তারা কি করলো যে একটা তার বাল্য বন্ধুকে মানে কিভাবে তাড়িয়ে দিল, মানে এই যেভাবে দেখেন পাশাপাশি আর একটা জামাতের একজন লোককে গলাগলি মানে করছে আর মহাসচিবের ছবিটা দিচ্ছে এইভাবে। এই যে অপপ্রচারগুলি দেখেন কিভাবে করে, মানে একটু বললে ওটা টুইস্টিং করে, এই যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে
আওয়ামী লীগের মতো, আমলের মতো। এবং বর্তমান দেখেন ভাষাগুলি দেখেন, এখন তো চলছে রাজনীতিতে কৌশলের খেলা। না না, এইভাবে তো মানে আওয়ামী লীগ তো কৌশল করেছে, কৌশল করেই তো মানে দুর্নীতি করেই তো এত বছর ছিল। তাহলে এখন কি আমরা শুনেন এতগুলি সংস্কার আমরা করছি, তাহলে এই সংস্কার তাহলে কি হলো? আমরা তো সংস্কার করবো, আমাদের অনেস্টি থাকতে হবে, আমাদের ন্যায় বিচার থাকতে হবে, আমাদের বিবেক বুদ্ধি থাকতে হবে। এখন যদি আওয়ামী লীগের সুরে আমরা কথা বলি, দেখেন এনসিপি, দেখেন আওয়ামী লীগের সুরে তার চেয়ে আরো ভয়ানকভাবে শব্দগুলি ইউজ করে, ব্যবহার ভাষাগুলি। এনসিপি ভাষা দেখেন কি তাদের, মানে এমন ভাবে ভাষা বলে যে মানে বিএনপি বিরুদ্ধে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে। শুনেন, সংস্কার, এতগুলি সংস্কার বাস্তবায়ন করতে হলে আমার চরিত্রকে বদলাইতে হবে, আমার ভাষা বদলাইতে হবে, আমার ব্যবহার বদলাইতে হবে। সে ফ্যাসিবাদের সুরে কথা বললে, ফ্যাসিবাদের সুরে স্লোগান দিলে তো হবে না। সেই কারণে আমি বলছি যে আমাদের মধ্যে যে ঐক্যটা প্রয়োজন ছিল, যে ঐক্যটা প্রয়োজন ছিল এই জুলাই বিপ্লবের পরে, সেই ঐক্যটা কিন্তু মানে ধরে রাখছে না একটি মাত্র কারণে, যে বিএনপিকে ঢাকাও। সবাই জানে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে। আর একটা জিনিস দেখেন, বিএনপি তো অন্তত পক্ষে বহিষ্কার করে বা মানে অনেক শাস্তি দিচ্ছে। জামাত কোনো একটা নেতাকে শাস্তি দিয়েছে? যেমন যেই ধর্মীয় ভাবে দেখেন, আমি একটু বলি, আমি দেখেন জামাতের এক নেতা বললেন যে মানে রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটাকে সাংঘাতিক একটা মানে ধর্মবিরোধী কাজ। এবং এটা যদি আমি বলতাম, আমার মুখে দাঁড়িয়ে নাই, টুপি নাই, আমার বিরুদ্ধে এই জামাত রাস্তা নেমে যেত বাইতুল মোকাররম থেকে, যে নাস্তিক। অথচ যেই কথাটা বললো যে রোজা এবং পূজা এক নয়, কিন্তু তার বিরুদ্ধে কি মামলা হয়েছে? সালাউদ্দিন আহমদ সাহেব তো বলছেন এতে গিয়ে, কি বলছেন আপনি শুধু একটাকে কি বলেছেন বলেন, কি বলেছেন? না না, বিশেষ করে আপনি বলেন, দেখেন তাহলে তার বিরুদ্ধে কোনো শাস্তি হয়েছে? জামাত অ্যাকশন নিয়েছে? জামাত কোন নেতার বিরুদ্ধে অ্যাকশন নেয়। দেখেন তারপরে যে আপনার ওনার বললেন, বলতেছেন কেন অনেক জায়গায় অনেক নেতার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, আপনি 100-র উপরে ইয়া করছে, ব্যবস্থা নিয়েছে, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, তাই বলছেন? জামাত যেভাবে ধর্মের বিরুদ্ধে, যে ভোট দিলে কি মানে ভেস্তি টিকিট, মানে ভেস্তে পাবেন জামাতকে। আর এই যে আপনার একজন আমির হামজা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, আমির হামজা কি আপনার শোকজ করেছে? আমির হামজা যেভাবে সকালে এক কথা, বিকালে এক কথা, যেভাবে বক্তব্য দিচ্ছে, তাহলে এই যে মানুষকে যে বিভ্রান্ত করছে, ধর্ম অপব্যবহার করছে, ধর্মটাকে এই যে জামাত কলুষিত করছে। আপনার এইভাবে তো আপনার তার মতো করে ধর্ম তো ইসলাম ধর্ম না। তিনি কিছু বলতে চাচ্ছেন, আমি এটা শুনে আমি আপনার কাছে আবার ফিরছি। মাহফুজ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, কি যুক্ত করতে চাচ্ছেন ভাই? আমি বলছি যে একটা মানে অপপ্রচার, উনি একটু আগে অপপ্রচারের কথা বললেন, অনেকের বিরুদ্ধে বললেন, এনসিপির বিরুদ্ধে বললেন, আমাদের বিরুদ্ধে। এখন ওনারা তো অপপ্রচারে অংশ নিচ্ছেন যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে। কে কোথায় জান্নাতের টিকিট বিক্রি? আমরা তো দেখলাম যে বিএনপির এক ইউনিয়ন নেতা সরাসরি বলতেছেন ধানের শেষে ভোট দিলে জান্নাতে যাবে, এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। ও জামাতের নামে বলতেছেন বিএনপি জান্নাতের কথা বলবে কেন? বিএনপি কি ধর্ম ব্যবসা করে? জামাত আপনার মসজিদে জানেন না, আপনাদের কথা ভাইরাল হয় না, আপনাদের কথাগুলো ভাইরাল হচ্ছে না, মানে আপনি জানেন না। দেখেন রাজনীতি, ধর্মীয় রাজনীতি আর ধর্ম ব্যবসার মধ্যে পার্থক্য না বুঝলে তাহলে তো ধর্ম ব্যবসার কথা বলে। আমি হামজাকে বলে নাই, আমি হামজা বলেছে 18 কোটি মানুষ মানে রোজা কি নামাজ পড়বে এবং 18 কোটি মানুষ বেঁচে যাবে। গিয়ে আপনি প্রচারণা শুরু করেন নির্বাচনের, তারপর হচ্ছে নির্বাচন আসলে টুপি পরেন, তারপর দানের মালিক। এবার যদি পূজা না আসতো তাহলে জামাতের চরিত্র মানুষ বুঝতে পারতো না, যে পূজার কারণে যেভাবে পূজায় গিয়ে আপনার উলু ধরে দিয়েছে। আমরা যে শেখ হাসিনার বিরুদ্ধে উলুধনির কথা বলেছি, আজকে জামাত সেই উলুধনি দিয়েছে আপনি পূজায় গিয়ে। আপনি মানে অপপ্রচার করতে পারেন, আপনি তো দেখেন না, ভোটারদের খুশি করার জন্য যার যা খুশি তাই করছে। না না, না, কিন্তু আপনি যার যা খুশি করতে পারেন, কিন্তু ধর্মটাকে ব্যবহার করতে পারেন না, ধর্মটা আপনি আপনার মতো করে বলতে পারেন না, ধর্মটাকে আপনি বিকৃত করতে পারেন না, ধর্মটাকে আপনি অপপ্রচার হিসেবে বা এটা একটা মানে আপনার ভোট কি পাওয়ার জন্য আপনার মতো করে বলতে পারেন না। ধর্ম জায়গায় থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এগুলি তো মাহফুজ ভাই কি বলতে চান? মাহফুজ ভাই আপনি কি বলতে চান? আমরা একটু অধ্যাপক ডক্টর জুবাইদা নসরিন ম্যাডামের কথা শুনবো। জি মাহফুজ ভাই, আর কি যুক্ত করবেন? জি আমি বলছি যে আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করা হচ্ছে
যারা হচ্ছে যে সারা বছর ধর্মের খোঁজ খবর নাই, নির্বাচন আসলে তখন টুপি পরেন, পাঞ্জাবি পরেন, ধর্মীয় রাজনীতি তো একটা দল না, আপনারা একা করেন না, অনেকে করে। আপনার আরেক দল আপনাদের বলে কাফের, মাদার থেকে শুরু করেন, ওই চরমোনাই আপনাদের বলছে কাফের। তাহলে আপনারা, আমরা কোন দলকে আমরা মানবো, কোন ধর্মকে মানবো? আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, আমরা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা মৌসুমের জন্য না, আপনি খিলাফত প্রতিষ্ঠা করেন, কিন্তু আপনি শুনেন রাজনৈতিক দল করে তো ইসলামে বলে না এটা। এটা তো আপনার ইসলাম ভাই, ইসলাম না জেনে ইসলাম না, আপনি খিলাফত প্রতিষ্ঠা করেন। শুনেন, গণতন্ত্রের নামে, গণতন্ত্রের মানে নামে আপনি তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি খিলাফত প্রতিষ্ঠা করেন, জনগণকে বুঝান। আপনি তো ফকির না, আপনি তো মতামত আপনি ইয়া দিতে পারেন না। কি শুনেন, এইখানে তো প্রবলেম। আপনারা মনে করেন আপনারাই মুফতি, আপনার ধর্মের ধারণার বাহক, এটা সমস্যা না। না, নিশ্চয়ই ধর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে মন্তব্য না করে ভালো। মাহফুজ ভাই, না, আপনারা যদি বলেন রোজা এবং পূজা একই জিনিস, তাহলে আপনারা কিসের ধার্মিক, কিসের আপনারা ধর্ম প্রচার করেন? জি, গ্যাস ভাই এবং মাহফুজ ভাই, আমরা একটু শুনে আসি। আমরা একটু অধ্যাপক ডক্টর জোবায়দা নাসরিন ম্যাডামের কথা শুনে আসি। আসলে রাজনৈতিক দলগুলো ভোটারদের খুশি করার জন্য নির্বাচন আসলে তো নানা ধরনের আমরা স্লোগান তৈরি হয়, নতুন নতুন মতামত তৈরি হয়। বিগত সময় আমরা দেখেছি, এবারও আমরা সেটা লক্ষ্য করছি। কিন্তু সেটা যদি দেশের ধর্মীয় যে শিষ্টাচার বা অনুশাসন সেটা যদি হারিয়ে যায়, এক্ষেত্রে গণতান্ত্রিক যে সৌন্দর্যের যে প্রশ্ন অথবা নির্বাচনকে শঙ্কামুক্ত করার যে প্রেক্ষাপট, এই জায়গাতে নতুন করে আবার কোনো চ্যালেঞ্জ সৃষ্টি হয় কিনা? অধ্যাপক ডক্টর জোবায়দা নাসরিন। ধন্যবাদ। প্রথমে জাস্ট আমি একটু মাহফুজ ভাইয়ের প্রতি একটু বিনীতভাবে বলতে চাই। আসলে উনি বলেছেন যে গত শেখ হাসিনার সময় যে ট্রাইব্যুনালের বিচারটি হচ্ছে সেই সময় আমরা কথা বললাম। আমি কিন্তু আমার বক্তব্যে সেটি নিয়েই শুরু করেছি যে সেই বিচারটি কিন্তু যেহেতু সেই বিচার নিয়ে নানা বিতর্ক আছে, সেই বিচার নিয়ে নানা খামতি আছে, সেই বিচারকে নিয়ে নানা প্রশ্ন আছে। আমি কিন্তু আমার বক্তব্যে সেই বিচারের সমালোচনা করেই কিন্তু বলেছি যে সেই বিচারটির মতো করে এই বিচারটি নিয়ে বিতর্ক হচ্ছে। হ্যাঁ, তো সেখানে আমি প্রশ্ন তুলিনি, বিষয়টি আমি প্রশ্ন তুলেই কিন্তু আমার বক্তব্য শুরু করেছি। দ্বিতীয়ত এখন এসেছে রাজনীতি। আমরা একটু আগে আসলে শুনছিলাম যে আমাদের বাহাসের ধরন, রাজনীতির সংস্কৃতি আসলে এরকমই বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আসলে নির্বাচনে আমরা নির্বিজ্ঞানের মানুষ হিসেবে যেটি সবচেয়ে আমাদের কাছে কাঙ্ক্ষিত সেটা হলো ভোটার্থীর রাজনৈতিক ব্যবহার, রাজনৈতিক বিহেভিয়ার আসলে যেটা নেই সেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গা। নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারা, মানে নিজের মতো করে ভোট দিতে পারা এবং আপনার নিজের এক ধরনের নাগরিক অধিকারকে আপনার প্রয়োগ করার যে একটা বিষয়, সেটি যে কারণে গত 3টি নির্বাচন আমরা জানি যে সেটা একেবারেই, এবং আমরা খুব সোচ্চার ছিলাম। আপনারা জানেন যে মিডিয়াতে যে 3টি নির্বাচন আওয়ামী লীগ যেভাবে করেছে সেটাতে ভোটাররা তাদের গত 3টি নির্বাচনে কোনোভাবে তাদের নাগরিক অধিকার যে অধিকার প্রয়োগের যে বিষয়টি সেটা থেকে বঞ্চিত হয়েছে স্পষ্টতই। এবং ভোটের যে সংস্কৃতি বাংলাদেশের, যে জনগণের সঙ্গে একটা বিনিময়, জনগণের সঙ্গে একটা যোগাযোগ, আমরা যেটাকে গুরুত্বপূর্ণভাবে দেখি, জনপ্রতিনিধির জনগণের সঙ্গে যোগাযোগের যে বিষয়গুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন দেখুন, ভোট যদি ফেব্রুয়ারিতে হয়, এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। এবং আপনি যদি বলছেন কেন অধ্যাপক জোবায়দা নাসরিন, যদি বলছেন কেন যে ফেব্রুয়ারিতে ভোট হবে, প্রথমার্ধের যে কোনো দিন ভোট হবে, এটাই তো আমরা জানি। যদি কিন্তু বিষয়টা তো থেকেই যাচ্ছে। দেখুন, এটা খুব ইন্টারেস্টিং যে যখন এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসলো, তখন যখন সাংবাদিকরা প্রশ্ন করতো যে নির্বাচন কবে, তখন কিন্তু উপদেষ্টা খুব রেগে যেতেন, বলতেন যে আমরা নির্বাচনের জন্য আসিনি, আমরা আসলে দায়িত্ব নিয়ে এসেছি। আর এখন সরকার বলছে নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে, কিন্তু মানুষ আর বিশ্বাস করছে না। কি একটা অদ্ভুত কাণ্ড। হ্যাঁ, যে দেখুন, তার মানে যে আস্থাহীনতার একটা খুব মানে জায়গা তৈরি হচ্ছে, সেটা সরকারের প্রতি যেমন হয়েছে, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা দেখছি জামাত তাদের মতো করে নির্বাচনী প্রচারণা করছে। আমরা দেখছি স্কুলে বাচ্চারা খুব রিয়াকশন করেছে যে জামাতের নেতারা স্কুলে গিয়ে নির্বাচন প্রচারণা করছেন। বিএনপি তার মতো প্রার্থী ঘোষণা করেছে এবং বেশ কিছু আসন ফাঁকা রেখেছে। তো একটি বিষয় আমি জানি যে এখানে যে 4 জন আছেন প্রত্যেকে আপনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, যে কারণে হয়তো আমার এই মোস্তফা কামাল ভাই তো সাংবাদিক, তিনি তো কোনো রাজনৈতিক দলের সাথে নেই, সম্পৃক্ত না। মোস্তফা কামাল ভাই বাদ দিলেও 4 জন হবে, ঠিক আছে, ঠিক বলেছেন। সাংবাদিক
জি, তো যেটি হলো যে সবাই সবার মতো করে নির্বাচনী প্রচারণা করছে, আবার একে অপরে আপাতভাবে মনে হচ্ছে যে অমুক দলের বিরোধিতা করছে, সমালোচনা করছে, কিন্তু তলে তলে আবার একটা সমঝোতা রাজনীতি হচ্ছে। মানে কিভাবে হচ্ছে তলে তলে সমঝোতা রাজনীতি? বিএনপি যে আসনগুলো ছেড়ে দিচ্ছে গণবান্ধবী, সেগুলো নিয়ে নানা রকমের বাতচিত হচ্ছে, যে আসন এনসিপির সঙ্গে ভাগাভাগি হচ্ছে, জামাতের সঙ্গে নানা রকম দিন দরবার হচ্ছে। তো এই যে একটা বৈপরীত্যের রাজনীতি, যে সামনাসামনি বা টক শোতে বা আপনার মিটিং মিছিলে একে অপরকে ঘায়েল করছেন, কিন্তু আবার একে অপরের সঙ্গে আসন ভাগাভাগি করার যে রাজনীতি করছে, সেটা কিন্তু আবার ভোটারদেরকে কিন্তু শঙ্কিত করছে। এই শঙ্কাটি যে ফেয়ার ইলেকশন না হওয়ার শঙ্কা, এই শঙ্কাটি আসলে নিজের মতো করে ভোটাধিকার প্রয়োগের যে শঙ্কা, এবং সবচেয়ে যে বড় আশঙ্কা যে এটিতে একটা আপনার যে নির্বাচন কেন্দ্রিক যে একটা সহিংসতা, সেটা কিন্তু মারাত্মক, এবং সেই সহিংসতাকে কিন্তু ভোটাররা ভয় পাচ্ছে। এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভোটারদের নানা পরিচয় আছে, সমাজবিজ্ঞানের মানুষ আমি, সেজন্য সব ভোটাররা তো একই পাটাতনে নেই, সামাজিক অবস্থার দিক থেকে নেই, লিঙ্গীয়ভাবে নেই, ধর্মীয়ভাবে নেই। আপনার ইভেন বিশেষ করে কয়েকদিন আগে এই 15 তারিখে যে বিষয় হয়েছে, যে বিশেষ করে আহমদিয়া কমিউনিটিকে অমুসলিম ঘোষণার যে আন্দোলন হয়েছে, সবকিছু নিয়ে কিন্তু একটা ভয়ের একটা বিষয় কিন্তু এখানে আছে। এখন রাজনীতির দলগুলো যেভাবে হয়তো ভয়হীনতার কথা বলবেন, আশ্বাস দিবেন, কিন্তু ভোটাররা কিন্তু যে পরিস্থিতিগুলো তারা অবজার্ভ করে, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যাদেরকে মনে করি যে ভোটাররা কিছু বোঝে না, খোঁজ উপদেষ্টা প্রধান অবস্থায় ইউনুস সাহেব কিন্তু অথবা মধ্যে ইউনুস কয়েক মাস আগে ঠিক এই লন্ডনে এসে বলেছেন যে বাংলাদেশের ভোটাররা কিছুই আসলে বলছে না, টাকা দিলে ভোট দেয়। কিন্তু এই সরকার গঠিত হয়েছে এই দেশের মানুষের আন্দোলনের ফল হিসেবেই কিন্তু। সুতরাং এই যে মানুষকে আপনার এই যে একটা ভাবায় দেখা যায় তারা কিছু বোঝে না, কিন্তু আপনার এই যে মানুষের যে রাজনীতির ব্যবহার, বিহেভিয়ার, যে মানুষের যে কমিউনিকেশনের ধারা, মানুষ কিন্তু শঙ্কায় আছে আসলে ভোট হবে। এটা আমি প্রথমে বললাম, যদি ভোট হয়, যদি কিন্তু এই রাজনীতিটা আসলে দুই ভাগে আমাদের মীমাংসা করতে হবে। একটা হলো সরকারকে, জনগণকে আস্থার মধ্যে আনতে হবে যে নির্বাচন হবে, রাজনীতির দলগুলোকে এই আস্থায় আনতে হবে যে জনগণ আপনার নিজের মতো করে নিরপেক্ষভাবে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবে, সেটি যে অধ্যাপক ডক্টর জোবায়দা নাসরিন ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। মোস্তফা কলবে আসতে চাই, যেখানে আমাদের অধ্যাপক জোবায়দা নাসরিন ম্যাডাম বলছিলেন, পাশাপাশি আজকে যে গণমাধ্যম নিশ্চয় আপনিও দেখেছেন, গণমাধ্যমের মানুষ হিসেবে গত 10 মাসে 198 জন খুন হয়েছে। এই প্রসঙ্গগুলো সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করা, এই ব্যাপারে কোনো শঙ্কা, ভয়, সংশয় কিংবা একটা ভয়ের সংস্কৃতি বা পরিবেশ কি তৈরি করে যা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে? জি, এটা সংস্কৃতি করে এবং এরই মধ্যে করে ফেলেছে। জোবায়দা আপা খুব চমৎকারভাবে, একদম নির্মোহভাবে তার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। এখানে দুজন বিএনপির রাজনীতির সাথে অত্যন্ত সম্পৃক্ত, একজন এনসিপির সাথে আছেন, আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন আমাদের অ্যাডভোকেট মাহফুজ ভাই। তো আমিও পর্যবেক্ষণ করেছি আমার মতো, আশা করি যারা আপনারা শো দেখছেন তারাও পর্যবেক্ষণ করছেন। স্বাভাবিকভাবেই আমরা প্রশ্নবিদ্ধ হই যে তারা প্রত্যেকে কিন্তু মজলুম। জামাতে ইসলামীর 6-7 জন নেতাকে ফাঁসি দেয়া হয়েছে, বিএনপির কয়েকজন আছেন ফাঁসির শিকার, কয়েকজন আছেন গুমের শিকার। আর মামলা কত হয়েছে, নির্যাতন নিপীড়ন কত হয়েছে সেটার ইয়ত্তা নেই, অর্থাৎ তারা সবাই মজলুম। এনসিপি এখন নাম, এর আগ পর্যন্ত তাদের নাম ছিল বৈষম্য বিরোধী শিক্ষার্থী। ওই সময়ে তারা যে অল্প সময়ের একটা শর্ট কোর্স বলা চলে, যেই মাত্রা নির্যাতিত হয়েছে, এখন কে বেশি নির্যাতিত সেটা হয়তো বিতর্কের বিষয়, কে ফার্স্ট কে সেকেন্ড, কিন্তু প্রত্যেকেই মজলুম। তো মজলুমরা যদি এখন জুলুমবাজ হয়ে যান, সেটা কিন্তু মানুষকে কষ্ট দেয়। কে কত জুলুমবাজ, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড। একজন উপদেষ্টা বলে ফেলেছেন, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে প্রশাসনে ডিসি, ভিসি, ওসি, এসপিগুলো বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে। সেটার গোপন রাখার বিষয় নয়। হতে পারে আওয়ামী লীগ নাই দেশে, আর নিবেটাকে, অর্থাৎ এই ভাগ এবং যোগ দুটোটাই তারা করেছেন। কে বেশি করেছেন, কে কম করেছেন, হয়তো বা আমরা সেটা আরো পরে জানব। আবার এই দুইটা দল থেকে বলা হয়েছে, এই সরকারের কয়েকজন উপদেষ্টা, জামাত বলছে এরা বিএনপির দিকে হেলে থাকে, বিএনপি বলছে এরা জামাতের দিকে হেলে থাকে, আর মাঝে দিয়ে এনসিপির দিকেও টুকটাক হেলে থাকে। অর্থাৎ এই যে হেলে আর দোলে, এই ফাঁকে
আমাদের কুমিল্লা অঞ্চলে বলে যে ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি। আপনি দেখেন এই মুহূর্তে কি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল? প্রথমত প্রশ্ন জাগে, এই ওনারাই একসাথে এই আন্দোলনটা করেছিলেন এত বুকে বুক রেখে, তাদের ভিতরে ভিতরে এত জ্বালা এত যন্ত্রণা? দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলাম যে নফল নিয়ে টানাটানি, কুমিল্লা অঞ্চলে বলে সালুন, অর্থাৎ তরকারি। সালুন সালুন আচ্ছা, বলে যে ইয়ের খবর নাই, সালুনের খবর নাই, সালাদ নিয়ে টানাটানি, তাও আবার মুলার সালাদ। অর্থাৎ তরকারি দেয় না, শুধু সালুন দেয়, সালাদ দেয়, তাও মুলার সালাদ। তো এক পর্যায়ে মেহমান বিরক্ত হয়ে বলতেছে যে এত সালাদ না দিয়ে মূলা ক্ষেতটা কোন জায়গায় দেখাই দিলে নিজেরাই কামড়াইয়া খাই। তো যে মুহূর্তে আমাদের নির্বাচনটা এখনো যদি কিন্তু তবের মধ্যে ঘুরছে, কিন্তু এখনো এটাই বাস্তবতা। বিএনপির জায়গা থেকে বিএনপি কিন্তু একবারও বলেনি যে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছে এইভাবে একটা নির্বাচন দিয়ে আমাদেরকে ক্ষমতাটা দিয়ে দেন, যেহেতু আমরা বড় দল, বলেনি কিন্তু বিএনপি। উদারতার পরিচয় দিয়েছে। যারা এখন এনসিপি তারাও কিন্তু 5 তারিখে বা 6 তারিখে বলতে পারত যে কিসের আর নির্বাচন, বিপ্লব হয়ে গেছে, আমরাই বিপ্লবী সরকার। তা বলেনি কিন্তু, জামাতও বলেনি, হেফাজতও বলেনি, বরং সবার মধ্যে একটা বন্ধন কিন্তু আমরা দেখেছি। ঐকমত্য কমিশনে তারা গেছেন, ওখানে কিন্তু সবাই এক একটা রুল নম্বর, যখন আসলে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে তখন সন্দেহ জাগে, সংশয় জাগে। এই ফাঁকে সরকারের দিক থেকে দেখেন, সরকারের দিক থেকেও কিন্তু সালাদ মাখামাখি বেশি হচ্ছে। যেখানে এখন প্রশ্ন হওয়ার কথা ছিল যে নির্বাচনটা কত সুন্দর করা যাবে, কত প্রশ্নমুক্ত করা যাবে, ওই সময় আমরা দেখছি হঠাৎ করে মাঝ থেকে চলে আসতো সাবজেক্ট একটা যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, যেটা মোটেই প্রাসঙ্গিক নয়। একইভাবে সরকারের দিক থেকে আমরা দেখছি বন্দর দেয়া নিয়ে ব্যতিব্যস্ততা, এগুলো কিন্তু একেবারে সালাদ, মোটেই সালুন নয়। তো এই পর্যায়ে এসে আপনারা যথার্থ বলেছেন, নির্বাচনের দিনও প্রশ্ন থাকবে যে নির্বাচন কি শেষ পর্যন্ত হবে। আর আমরা ভুলে যাচ্ছি আলোচনার মধ্যে, নানান কিছু নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ এই নির্বাচনে অত্যন্ত প্রাসঙ্গিক। আওয়ামী লীগ নাই, নৌকা নাই, ভোটাররা কোথায়? ভোটাররা তো আছে, তাদেরকে তো নিষিদ্ধ করতে পারেননি আপনি, তারা তো ভোট দিবেন। তাহলে তাদের ভোট হাসিল করার জন্য বিএনপিরও চেষ্টা আছে, জামাতের চেষ্টা আছে, এনসিপিরও চেষ্টা আছে, এগুলো পরিষ্কার, গোপন বিষয় নয়। দেন দরবারের খবর কিন্তু চলে আসছে। তো আওয়ামী লীগের হাতে এখন অনেক ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা আছে, ভোট না দেওয়ার ক্ষমতা আছে, ভোট ভণ্ডুল করার ক্ষমতাও আছে। এগুলো কিন্তু আমরা দিব্যি ভুলে যাচ্ছি। ভোট দেয়া না দেওয়ার ক্ষমতা আছে এটা আমরা মানলাম, কিন্তু ভণ্ডুল করার ক্ষমতা আছে, সেটা আমরা দেখছি তো একটু একটু করে। তারা ওই চেষ্টা করছে, তো প্রশ্ন তো জাগাতে পারছে। আপনি দেখেন ভুয়া ছবিতে সোশ্যাল মিডিয়া ভাইরাল, হয়তো মিটিংটা মিছিলটা বিএনপির, কিন্তু এটা চালিয়ে দিচ্ছে আওয়ামী লীগের বলে। কিন্তু আমরা আওয়ামী লীগের এই ধরনের কোথাও কোনো মিছিল হয়েছে জানি না। তো মানুষের একটা প্রবণতা আছে যে নিষিদ্ধ জিনিসের দিকে আকর্ষণ একটু বেশি থাকে। গণমাধ্যমে দেখেন অথবা সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি, আওয়ামী লীগের তথ্যের প্রতি মানুষের ঝোঁক বেশি, যে দেখি না কি করে। এই প্রশ্নেও কিন্তু একটা আকর্ষণ আছে, মানে এই প্রশ্নগুলো আসলে কারণে কিছু শঙ্কা বা সংশয়। আর সেই ক্ষেত্রে এখন ধর্মকে তারা যেভাবে ব্যবহারও করছেন, অপব্যবহারও করছেন, আবার বিতর্কও করছেন। ধর্মকে কে ব্যবহার না করছে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, সেটা নির্ণয় করা একটু কঠিন আছে। এই প্রেক্ষাপটে এই পর্যায়ে একটু এক লাইন শুনতে চাই, পরবর্তী শেষ মন্তব্য শুনবো। জনগণ কি সচেতনমূলক জবাব দিবে, এটি আপনি বিশ্বাস করতে পারেন? অবশ্যই দিবে, দিয়ে তো অভ্যাস হয়েছে জনগণের। 5 আগস্ট দিয়েছে তো, এবং নির্বাচনের ক্ষেত্রে এরকম সচেতনমূলক জবাব অবশ্যই তাদের সতর্ক থাকার বিষয় আছে। সেটা এনসিপি বলেন, বিএনপি বলেন, আর জামাতে ইসলামী বলেন। জি গ্যাস ভাই, শেষ মন্তব্য শুনবো, কি বলবেন শেষে? না, আমরা বলবো যে দেখেন যে জুলাই বিপ্লবের পরে আমরা মানে সকলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন দেশ, নতুন একটা পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু যে প্রশ্নটা এখন মানে ঘুরে পাকাচ্ছে, যে প্রথম আপনার যেটা নাকি আপা বললেন যে প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকার যে 5 বছর 10 বছরের জন্য তারা আসছেন, নির্বাচন দিতে চাচ্ছেন। এখন তো তারা বলছেন যে ফেব্রুয়ারি কিন্তু এটা হলো তারা ফেল করেছে বলে। আচ্ছা, তারা ফেল করেছে, তারা ব্যর্থ হয়েছে। এবং আজকে আইন শৃঙ্খলা বাহিনী বা এই আওয়ামী লীগের ভিতরে আছে আওয়ামী লীগ, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কারা, তাদের কন্ট্রিবিউশন কি ছিল আপনার 2-1 জন ছাড়া। আপনার এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে, নট অনলি জুলাই, ফ্যাসিবাদীর বিরুদ্ধে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। তো সবকিছু মিলে তারা ব্যর্থ হয়েছে
দেশ পরিচালনা করতে। সেই কারণে তারা বাধ্য হয়েছে, যেটা নাকি বিএনপি প্রথম থেকেই বলছিল, যে দ্রুত সময় বা সংস্কারগুলি করে দ্রুততম সময়ে সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা, কিন্তু সেটা তারা প্রথম থেকে করেনি। এবং এই আপনার 1.5 বছর মূলা ঝোলালো, এই করে একটা পর একটা জামাত যেমন একটা পর একটা ইস্যু, মানে গণভোট, তারপর পিআর সিস্টেম, বিভিন্ন ইস্যু তারা কিন্তু করলো, করে তারা এখন আপনার একটা সংশয় সৃষ্টি করেছে। জি, বিকাশ ভাই অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর জোবায়দা নাসরিন, শেষ মন্তব্য শুনবো খুব ছোট করে ম্যাডাম। দেখুন, একটা হলো যে যত বেশি সরকারের প্রতি আস্থাহীনতার জায়গা জারি থাকবে, যত বেশি রাজনৈতিক দলগুলোর উপর মানুষ বিরক্ত তৈরি হবে, কিংবা তাদের যে ধর্মের ব্যবহার বলেন, যেটি কামাল ভাই একটু আগে বলেছেন, সেটা এবং বা এই যে আমাদের যে দেশের সম্পদ বা কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি, সেটা জনগণকে বাইরে রেখে, এই যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর জনগণ কিছু বোঝে না, এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত থাকবেন, কারণ যে জনগণ আন্দোলনের উপর নির্ভর করে সরকার টিকে আছে, রাজনৈতিক দলগুলো টিকে আছে, কিন্তু ভোট আসলে তারা কিছু বোঝে না, এই জায়গাটায় থেকে যত বেশি কাজ করবে এবং মানুষ সঙ্গে দূরত্ব তৈরি হবে, তখনই আমার মনে হয় যে আসলে সরকারের এবং বর্তমানে জারি থাকা রাজনৈতিক দলের আপাতত শত্রু যারা, তারাই কিন্তু আবার ফিরে আসার সুযোগ পাবে। এবং যত বেশি আপনি 32 নম্বরকে আঘাত করবেন, আপনাকে মনে রাখতে হবে মানুষের, তাহলে কিন্তু যেটা কামাল ভাই স্পষ্টই বলার চেষ্টা করেছেন, যত বেশি 32 নম্বর কেন্দ্রিক আপনার রাজনীতি ঘুরপাক খাবে, কারণ রাজনৈতিক যুদ্ধ হিসেবে যত বেশি আপনি 32 নম্বরকে টার্গেট করবেন, তত বেশি কিন্তু আপনি লুজার হওয়ার প্রবণতা তৈরি হবে। ডক্টর জোবায়দা নাসরিন ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। মোস্তফা কামাল ভাই, শেষ মন্তব্য খুব ছোট করে। ভাই, ছোট্ট করে হচ্ছে, আজকে যেই বক্তব্যটা এসেছে আওয়ামী লীগের কাছ থেকে, কতটুকু সত্য কতটুকু মিথ্যে এগুলো জানতে হয়তো বা আমাদের সময় লাগবে। তারা আরেকটা ট্রাইব্যুনালের আশা করছে, সেটা হচ্ছে 5 আগস্টের পর থেকে যত ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, কর্মীদেরকে ভরসা দিয়েছে যে প্রস্তুতি নাও, সেটা কিন্তু 32 নম্বর সামনে রেখে, গুলিস্তান অর্থাৎ যেটা বঙ্গবন্ধু এভিনিউ বলে, 23 বঙ্গবন্ধু এভিনিউ সামনে রেখে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘরবাড়িতে হামলাকে মেনশন করে, অর্থাৎ তারাও যে একটা মতলবে ঘুরছে, তাদেরও তো ভোট আছে, তো একেবারে অস্বীকার করতে পারছে না, সেটি স্পষ্ট হচ্ছে, অবশ্যই স্পষ্ট। অসংখ্য ধন্যবাদ। খন্দকার মাহফুজুল্লাহ খন্দকার ভাই, শেষ মন্তব্য শুনবো। মাহফুজ ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? যে আমরা বলছি যে আসলে 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য না, শুধুমাত্র কারো ক্ষমতা দেওয়ার জন্য না, সেটা অবশ্যই জনগণের যে প্রত্যাশিত সংস্কার, যাতে করে আবারও ফেসিবাদ কায়েম না হয়, আবারও জনগণকে জীবন দিতে না হয়, সেজন্য আমরা যারা রাজনীতি করি এবং যারা আমাদের সমালোচনা করেন বা সুশীল সমাজ আছেন, সবাই মিলে একটা নতুন বাংলাদেশ এবং জনগণের স্বার্থে যারা কাজ করবে, জনগণের। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মাহফুজুল্লাহ খন্দকার, অসংখ্য ধন্যবাদ। সাইদ মুস্তাফিজ। জি, মানে ভাই একটু আগে যে বললো যে এই সরকার আসলে ফেল করেছে, তো আমি সেটা পুরোপুরি মনে করি না। আমি বরঞ্চ মনে করি যে আমরা রাজনৈতিক দলরা মিলে আসলে তাদেরকে ফেল করিয়েছি, এবং জোবায়দা আপা এবং ভাইয়ের অনেকগুলো মানে মতামতের সাথে আমি একমত। এটাই অ্যাকচুয়ালি আসলে রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা আসলে ধর্ম নিয়ে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছি, আমরা আসলে একে অপরের উপরে দোষারোপ করে অপরাজনীতি করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমাদের বেরিয়ে আসলে নিজেদের আত্মসমালোচনা করা উচিত। সংস্কার আসুক না, ডেফিনেটলি আমাদের নিজেদের সংস্কার, আমি ভুল করতে পারবো না এটা তো হতে পারে না, অবশ্যই আমি ভুল করবো, সেটা আসলে একসেপ্ট করা এবং শুধরানোটা হওয়া উচিত রাজনৈতিক প্রচেষ্টা থাকা দরকার। সাইদ মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম ভাই, অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো নির্বাচন করতে চাইছে, রাজনৈতিক দলগুলি তাতে সহযোগিতা করা উচিত এবং জনগণের উপর আস্থা রাখা উচিত। জি, জনগণ কখনো কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল অতীতে করেনি, আগামীতেও করবে না, কিন্তু মনে রাখা দরকার জনগণ আবার সব বুঝতে চায় না, বোঝার দরকারও নেই, বুঝতে পারে না বা দরকার নাই বিদেশে প্রতিনিধি নিযুক্ত করে। যেমন ধরুন আমি একটা গুরুত্বপূর্ণ মামলায় আসামি হয়ে গেলাম, আমি একজন আইনজীবী নিয়োগ করি কারণ আমি আইনের সবকিছু বুঝি না। জনগণও কিন্তু পার্লামেন্টে তার একজন অভিজ্ঞ এবং তার প্রতিনিধিত্ব করতে পারে এরকম একজন বিজ্ঞ মানুষকে পছন্দ করে নেয় অর্থাৎ প্রতিনিধি হিসাবে। তো জনগণ প্রতিনিধি নির্বাচিত করতে নিশ্চয়ই ভুল করবে না, রাজনৈতিক দলগুলিও প্রতিনিধি পছন্দ করার যে প্রতিনিধি দিবে সেটাও সিলেকশন যদি করতে ভুল না করে, নিশ্চয়ই জনগণ একটা ভালো কার্যকর পার্লামেন্ট এবং একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করবে, সেক্ষেত্রে জনগণ ভুল করবে না। কিন্তু জনগণকে সেই অপশনটা রাজনৈতিক দলকে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ভালো নির্বাচন করবে, তার উপর রাজনৈতিক দলের আস্থা রাখতে হবে, জনগণের আস্থা রাখতে হবে, ভালো সরকার পাবো। আজকে আলোচনা সম্মানিত আলোচক এবং যে যেখান থেকে বসে এত দীর্ঘ সময় ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।